আর আধুনিক যুগের ক্লাস হবে আজকে প্রথম ক্লাসটা শুরু হলো মাত্র। তো দেখো, আমরা প্রথমে আধুনিক যুগের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করে শুরু করতে হবে যে আমরা কীভাবে শুরু করব, কীভাবে শেষ করব, আর আমরা কি কি পড়ব, কি কি ইম্পর্ট্যান্ট, কোত্থেকে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো আমরা প্রথমে জেনে নিব। তো দেখো, মোট প্রশ্ন হচ্ছে 15টি। এদিক সেদিকও থাকে, কখনো 14টিও থাকে, কখনো 16টিও থাকে, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা যেটা আসছি, এখানে দেখো একটা চার্ট আছে, সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক আর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, চলচ্চিত্র, আর হচ্ছে পত্রপত্রিকা। মোট কথা হচ্ছে এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আরেকটা হচ্ছে পত্রপত্রিকা। এবং এখান থেকে দেখো প্রতিবার প্রশ্ন আসে, তার মানে পত্রপত্রিকা এবং তুমি যদি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক রচনাগুলো পড়ো, বলা যায় তোমার দুটো কমন থাকতে পারে। বলা যায় তোমার কয়টা কমন থাকতে পারে? দুটো প্রশ্ন মিনিমাম কমন থাকতে পারে। যদি তুমি ভালো করে পড়ো, কমন নাও আসতে পারে, সেক্ষেত্রে তুমি যদি ভালো করে না পড়ো, হ্যাঁ, তাহলে আমরা এখানে 2 পেলাম। কত এর মধ্যে? 15 এর মধ্যে 2 পেলাম। তো এখান থেকে আমরা কি পড়বো? মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক গল্প, কবিতা, গান, প্রবন্ধ, উপন্যাস ও নাটকগুলোর মধ্যে যে চরিত্রগুলো, তারপর বিখ্যাত যেগুলো, সেগুলো চরিত্র, প্রেক্ষাপট, তারপর হচ্ছে অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প বা ভাষা আন্দোলন ভিত্তিক গল্প। তাহলে অন্তত আমাদের নামগুলো অবশ্যই কী করতে হবে? জানতে হবে, কে রচনা করেছেন সেটা জানতে হবে, ঠিক আছে। এর চরিত্রগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি চরিত্র থেকে প্রশ্ন আসে। তারপর পত্রপত্রিকার মেনলি হচ্ছে সম্পাদক থেকে প্রশ্ন আসে। তো প্রকাশক, প্রকাশকাল, আমরা সম্পাদক সম্পর্কে অবশ্যই জানবো, কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো প্রকাশকাল সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা দুটো বিষয় দেখলাম, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, আর একটা হচ্ছে পত্রপত্রিকা, যেগুলো তোমার আধুনিক যুগের জন্য অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। নেক্সট, 35 থেকে 45তম বিসিএসের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় 11 জন সাহিত্যিক থেকে প্রতিবারই প্রশ্ন এসেছে 7 থেকে 9টি। এই 11 জন সাহিত্যিককে, তাদেরকে নিয়ে আমরা প্রথমে পড়ে ফেলব। এই 11 জন সাহিত্যিক হচ্ছে ওনারা। অনেক সময় বলা হয় যে পিএসসি নির্ধারিত 11 জন, না, পিএসসি কোনো 11 জন নির্ধারণ করে দেয়নি। আমি প্রথমেই তোমাদেরকে সিলেবাসের স্ক্রিনশট দেখিয়েছিলাম প্রথম ক্লাসে, সেখানে লেখা ছিল প্রাচীন এবং মধ্যযুগ 5, আধুনিক যুগ 5। এখানে কাউকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, তবে এরকম নির্দিষ্ট করা আছে তোমার হচ্ছে নিবন্ধনের ক্ষেত্রে আছে, হ্যাঁ, নিবন্ধনের কলেজের যে তোমার পরীক্ষাটা হয় সেখানে কিছু তোমার লেখক নির্দিষ্ট করে দেওয়া আছে। তো এখানে দেখা গেছে এই 11 জন থেকে প্রশ্ন বেশি থাকে, ঠিক আছে। এই 11 জন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার সম্পর্কে প্রশ্ন থাকে, গতবারও ছিল, তার আগেরবারও ছিল। কাজী নজরুল ইসলাম থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটার বেশি থাকে, একের অধিক থাকে, কখনো 2, 3, একটা অবশ্যই থাকে। কায়কোবাদ থেকে যে সবসময় থাকে এমন না, কারণ কায়কোবাদের রচনাই হচ্ছে খুব বেশি, তা না। আবার জসীমউদ্দিন থেকে মোটামুটি প্রশ্ন থাকতে দেখা যায়। দীনবন্ধু মিত্র থেকে প্রশ্ন মাঝে মাঝে থাকে, তেমন থাকে না। ফরুক আহমদ কম থাকে। বঙ্কিম থেকে প্রশ্ন থাকে, বঙ্কিম, মাইকেল, এরা খুবই ইম্পর্টেন্ট। মীর মশাররফ হোসেন, বেগম রোকেয়া। তাহলে এই 11 জন সম্পর্কে আমরা শুরুতে পড়ব। তো ওনাদের সম্পর্কে আমরা কি পড়ব? ওনাদের যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো সেগুলো সম্পর্কে পড়ব। ছদ্মনাম, উপাধি, বিখ্যাত ভ্রমণ কাহিনী। মোট কথা হচ্ছে ওনাদের বিখ্যাত রচনা, তারপর হচ্ছে বিখ্যাত রচনাগুলোর চরিত্র, এই সকল বিষয় সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রাচীন ও মধ্যযুগ থেকে যদি তুমি সর্বোচ্চ কমন রাখতে পারো সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। কেন? কারণ প্রাচীন ও মধ্যযুগ থেকে ধরে নিলাম তোমার 4টা কমন ধরলাম, যদি 4টা কমন রাখতে পারো খুবই ভালো হবে। কারণ দেখো, বাংলাতে কিন্তু তুমি যদি 26 থেকে 27 পাও, এটা অনেক বেশি একটা মার্কস। এতটুকু পেলেই তোমার যথেষ্ট। 25 মিনিমাম থাকতে হবে, 25-এর উপরে থাকলে খুবই ভালো। 11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে যদি 6টাও আসে, আমি একদম কম ধরলাম, যদি 6টাও আসে, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল? 10-16 সাহিত্য থেকে। পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক রচনাসমূহ, এখানে যদি আমরা 2 ধরি, তাহলে আমাদের কত হচ্ছে? দেখা যাচ্ছে এই টপিকগুলো যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমাদের প্রিলিতে 12 থেকে 13 নম্বর তুমি কমন পেতে পারো। কিন্তু কথা হচ্ছে, ধরো রবীন্দ্রনাথের তো রচনার কোনো অভাব নাই, নজরুলেরও অনেক রচনা আছে, তোমার কমন আসবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, সেক্ষেত্রে এতটুকুও যদি তোমার পড়ো, এগুলোও অনেক ভালো করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তারপর আসো
আর কাদের নিয়ে পড়বো, মানে এতটুকুর মধ্যেই যে আমাদের কমন আসবে এমন তো আসলে না, তাই না? তাদের ইচ্ছা মতো তারা প্রশ্ন করতে পারবে, যেহেতু আধুনিক যুগের যে কোনো কিছু থেকেই প্রশ্ন করা যায়। এখন আসো তারপরে আমরা যাদেরকে পড়বো ওই 11 জনের পরে ওনারা হচ্ছেন পঞ্চপাণ্ডব। 30-এর 5 জন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়। এই 5 জন সম্পর্কে আমরা পড়বো। ওনারা হচ্ছে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত। এদের মধ্যে তুমি 5 জনকেই পড়তে হবে। যদি 5 জনের মধ্যে একজনকে খুব গুরুত্ব দিতে চাও, ভালো করে পড়তে চাও, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। নেক্সট, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ 20 জন কবি সাহিত্যিক নিয়ে আমরা পড়ব। এখানে তাদের নাম দেওয়া আছে। প্রথমেই আমরা পড়ব বাংলা সাহিত্যের 3 বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গত বছরও তোমার বিভূতি থেকে প্রশ্ন আসছে, তার আগেও তারাশঙ্কর থেকে প্রশ্ন আসছে, তার আগেও তারাশঙ্কর থেকে প্রশ্ন আসছে, মানিক থেকে প্রশ্ন আসে, মানে এদের থেকে প্রশ্ন থাকে। তারপর আসে আখতারুজ্জামান ইলিয়াস, ডক্টর আলাউদ্দিন আল আজাদ, আহমদ শরীফ। আমি নামগুলো আর পড়ছি না, যেহেতু নামগুলো এখানে দেয়া আছে। তারপর আমরা যাদের নিয়ে পড়ব, এখানে কিছু তোমার বলা যায় প্রগতিশীল, সবাই যে আসলে প্রগতিশীল সাহিত্যিক লেখক এরকম না। যেমন অনেক সময় তোমার নির্মলেন্দু গুণ থেকে প্রশ্ন আসে, অনেক সময় হুমায়ুন আজাদ থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এখানে যাদের আছে এদের সম্পর্কে আমরা পড়ব। তারপর হচ্ছে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সাম্প্রতিক যদি কোনো গুরুত্বপূর্ণ লেখকের লেখা প্রকাশিত হয়। সাম্প্রতিক মানে কি? মানে হচ্ছে যখন তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তখন। এবং কোনো গুরুত্বপূর্ণ লেখক যদি মারা যান তবে তার সাহিত্যকর্ম সম্পর্কে জেনে রাখতে হবে। যেমন গতবার শঙ্খ ঘোষ মারা গেছে, যখন ওনার সম্পর্কে প্রশ্ন আসছে। এর আগে হচ্ছে তোমার আনিসুজ্জামান যখন মারা গিয়েছিলেন, আনিসুজ্জামান সম্পর্কে প্রশ্ন আসছে। তারপর হচ্ছে তোমার হাসান আজিজুল হক থেকে প্রশ্ন আসছিল। হ্যাঁ, এই বিষয়গুলো জেনে যেতে হবে। খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিদের লেখা, যেমন ধরো তোমার শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তারপর বিভিন্ন সাহিত্য বিষয়ক সংগঠন থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন থাকে। যেমন বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ শিক্ষা গোষ্ঠী, মোহামেডান লিটারারি সোসাইটি। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে পড়তে হবে। এবার আসি, এই বিষয়টা আমি আগে আসলে সংযোজন করি নাই। হ্যাঁ, গতবার দেখলাম এরকম প্রশ্ন আসছে, এর আগেও আসছিল 1-2 বার। তো এই বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে ধরো আমরা যে লেখকদের নিয়ে পড়বো বলেছি অলরেডি। হ্যাঁ, যেমন ধরো কাজী নজরুল নিয়ে অবশ্যই পড়বো, রবীন্দ্রনাথ নিয়ে অবশ্যই পড়বো, বেগম রোকেয়া নিয়ে পড়বো। হ্যাঁ, এরকম ধরো মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়বো। তো ওনাদের যাদের আমরা পড়বো বলেছি, ওনাদের যে গল্প বা যে রচনাগুলো তোমার এসএসসি এবং এইচএসসিতে পাঠ্য আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে যাব। এখন আসো, এটা অনেকের হয়তো গল্পটা বা যে তোমার গদ্যটা হয়তো পড়া সম্ভব হবে বা হবে না, অনেকে পড়বা কি পড়বা না। সেক্ষেত্রে সেই গদ্যের যে একটা পরিচিতি থাকে না, হ্যাঁ, লেখক পরিচিতি বা তোমার কবি পরিচিতি থাকে, তারপর হচ্ছে কখন প্রকাশিত হয়েছে, কোত্থেকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো অবশ্যই পড়ে নিতে হবে। এই দুটো বইয়ের পিডিএফ আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে দেয়া আছে। হ্যাঁ, মূল ভাবটা পড়ে নিতে হবে। তাহলে যেমন গতবার দুটো আসছিল এবং দুটোই হচ্ছে এখান থেকে আসছিল তোমার এইচএসসি বাংলা থেকে, বুঝতে পেরেছো? একটা তোমার মেবি হ্যাঁ জীবন বৃক্ষ, এই যে এটা মোতাহার হোসেন চৌধুরী, আরেকটা হচ্ছে তোমার কাজী নজরুল ইসলাম থেকে আসছিল, এই যে আমার পথ, কাজী নজরুল ইসলাম, যে এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমার পথ থেকে। তাহলে এখান থেকে আসছে, গতবার দুটো প্রশ্ন আসছে। তো এটা যদি দেখে যাও অবশ্যই ভালো, কারণ তোমরা তো ওই তোমার লেখক নিয়ে পড়বাই। যেমন কাজী নজরুল নিয়ে তো তোমরা পড়বাই। তারপর ধরো রোকেয়া সাখাওয়াত হোসেন, ওনার সম্পর্কে আমরা পড়বো, বিভূতিভূষণ আমরা পড়বো। তো যদি এখান থেকে কমন আসে তোমাদের আরও বেশি ভালো। কেন ভালো? এখানে তো সংখ্যা কম, এখানে তো রচনার সংখ্যা কম, 1-2, তাই না? তাহলে এখান থেকে আসলে অনেক ভালো হবে তোমাদের। তো আমি যেদিন যে লেখকদের পড়াবো সেদিন একটা কাজ করবা, সেদিন সেই লেখকের তোমার এসএসসি ইন্টারে যে তোমার পাঠ্য আছে, যে গল্পগুলো বা তোমার গদ্যগুলো পাঠ্য আছে, সেগুলো সম্পর্কে তোমরা নিজেরা জেনে নিবা। আমি তো আর তোমাদের গদ্য বা গল্পগুলো পড়াবো না, তোমরা নিজেরা হচ্ছে সেখান থেকে জেনে নিবা, ঠিক আছে? প্রবন্ধগুলো যেটাই হোক না কেন। এখন আসে আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে আমরা আসলে কি পড়ব। তাহলে এখন আমরা এই যে আমরা কি পড়ব আলোচনা করলাম, সেটার উপর আমরা এখন একটু দেখব যে আসলে প্রশ্ন সেভাবে আসে কি না, মানে আমরা যেভাবে আলোচনা করেছি সেভাবে প্রশ্ন আসে কি না। একটা জিনিস খেয়াল করো, যেমন এটা হচ্ছে 44 BCS-এর প্রশ্ন। এখানে খেয়াল করো, এখানে প্রথম 4টা চণ্ডীমঙ্গল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বিদ্যাপতি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
প্রথম 4টা প্রশ্নই কিসের? মধ্যযুগ। তাহলে তোমাদের যেটা করতে হবে, প্রাচীন মধ্যযুগ থেকে অবশ্যই কী করতে হবে, কমন ফেলতে হবে, কোনো মানে উপায় নাই এটা ছাড়া, কারণ আধুনিক যুগ থেকে নাম্বার তোলা কষ্ট। এরপর আসো, নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এটা হচ্ছে তোমার, আমরা যে বলেছি বিভিন্ন সাহিত্যিক সংগঠন সম্পর্কে পড়বো, এই সেখান থেকে তোমার আসছে। তারপর আসো, নিচের কোন কাব্য কাজী নজরুল? তাহলে কাজী নজরুল থেকে আসছে। নিচের কোনটি 20 শতকের পত্রিকা থেকে আসছে? এটাও আমরা বলেছি, রাইট, কাজী নজরুলও বলেছে। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে হচ্ছে মেবি তোমার জীবনানন্দের একটা প্রবন্ধ ছিল, মেবি, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, 4টা অপশনে কী ছিল? তো এগুলো যদি তোমার বিখ্যাত যে আমাদের লেখকদের কথা বলেছি, সেই লেখকদের তুমি রচনাগুলো যদি জানো, তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমার কমন আসবে। হ্যাঁ, কবিতার কথা ছিল মেবি, প্রবন্ধ। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ রচনা কে করেছেন? মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? তাহলে দেখো তো, বঙ্কিম থেকে আসছে। ব্যক্তপ্রেম গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের? তাহলে কোত্থেকে আসছে? রবীন্দ্রনাথ থেকে আসছে, বঙ্কিম থেকে আসছে। তাহলে কাদের মধ্যে এরা সবাই কি 11 জনের মধ্যে, তাই না? অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? তাহলে আবারও রবীন্দ্রনাথ। আমরা এখানে রবীন্দ্রনাথ কয়টা পাচ্ছি দেখো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এটা আমরা মোটামুটি কমন ছোটোবেলা থেকে পড়েছি। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস, জীবন আমার বোন। সেখান থেকে হচ্ছে তোমার এই চরিত্রগুলো আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার এই মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক এবং এই যে পত্রিকার কথা বললাম, সেখান থেকে তোমার কি দুটো ঠিকই আসছে। সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা নাটক কোনটি? এটা হচ্ছে আমরা যে 20 জন পড়বো বলেছি, সেখান থেকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে মেবি প্রশ্ন কি কম আছে? মেবি প্রশ্ন কম আছে বোধহয়। আচ্ছা, যাই হোক, তাহলে এটা মূলত আলোচনা করার মূল বিষয় হচ্ছে তোমরা প্রশ্ন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়ার জন্য। এটা হচ্ছে তোমার 45 BCS-এর প্রশ্ন। তো এখানে দেখো, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? তাহলে প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা আসছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি এই জিনিসটা তোমাদের বুঝাই বলবো যে এখানে কিভাবে আসছে। গদ্য সম্পর্কিত যেহেতু আসছে, তাহলে কার কথা আসবে? অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আসবে, তাই না? তারপর আসো, হ্যাঁ, HSC-তে আছে, লাল সালুরটা আছে। আচ্ছা, প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? দেখো, এটা একটা বিখ্যাত গ্রন্থ, তাহলে এটার অবশ্যই কি প্রকাশ সালটা জানতে হবে। তারপর আসছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর তুমি মা কল্পতরু, উনি হচ্ছেন তোমার আমরা সব পোষাগুরু, এটা আসছে হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে। হ্যাঁ, মীর মশাররফ হোসেন 11 জনের একজন, রবীন্দ্রনাথ ঠাকুর 11 জনের একজন। কোনটি বিভূতিভূষণ? তাহলে বলেছিলাম 3 বন্দ্যোপাধ্যায়। আমার পথ, তাহলে 11 জনের একজন। জীবন ও বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী, উনি 20 জনের একজন। আমি যখন জেলে যাই, এটা হচ্ছে শেখ মুজিবুর সম্পর্কে আসছে। আখতারুজ্জামান ইলিয়াস 20 জনের একজন। মাইকেল মধুসূদন 11 জনের একজন। বুকতার বাংলাদেশের হৃদয়, এটা কার বলো তো? শামসুর রহমান, ওই যে 20 জনের একজন। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার? এটাও 20 জনের মধ্যে, না 20 জনের মধ্যে ছিল না মেবি তখন। আচ্ছা, যাই হোক, এখানে আমি মূলত বুঝিয়েছি যে আমরা আসলে কিভাবে শুরু করব, কিভাবে পড়ব। অসীম সিলেবাস, হ্যাঁ, এজন্য যারা বলতেছিল মধ্যযুগ কঠিন, তারা এখান থেকে হচ্ছে মোটিভেশন নিবা যে না, মধ্যযুগটা আমরা ভালো করে পড়ে ফেলবো। আচ্ছা, এতটুকু হচ্ছে আমরা আলোচনা করলাম আসলে কিভাবে শুরু করব, কিভাবে পড়ব। আচ্ছা, এখানে এই চার্টগুলো হচ্ছে তোমাদের জন্য, তোমরা দেখে নিবা যে কোত্থেকে কয়টা প্রশ্ন আসছে, হ্যাঁ, কোন BCS-এ। তাহলে লেখকদের সম্পর্কে জানবা। দেখো, এই যে প্রথম 1 থেকে 11 জন, দেখো এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এই যে দেখো, এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। দেখো, বই অগ্রদূতের কথা বলেছিলাম, এটা অনেকের কাছে আছে। আবার শিকড়ও ভালো, হ্যাঁ, তোমার সাহিত্যের জন্য অগ্রদূত আমরা বলি, কারণ এখানে হচ্ছে গ্রামার এবং লিটারেচার দুটোই একসাথে আছে, এবং লিটারেচার পার্টটাও মোটামুটি ভালো। তারপরে লাল নীল দীপাবলি, যদি মনে করো একদম 1 রাত বা 2 রাতের মধ্যে পড়ে ফেলবা, এটা খুবই দরকার আসলে, সবার পড়া উচিত, অবশ্যই পড়া উচিত। তুমি সাহিত্যের ইতিহাস সম্পর্কে, এটা বাংলা সাহিত্যের জীবনী, এটা যেহেতু কিশোরদের জন্য লেখা হয়েছে, এটা খুব সহজভাবে লিখেছেন, এবং তুমি যদি এটা পড়ো, তুমি আসলে খুব সহজে আমাদের যে সাহিত্যের যে যাত্রাটা, এটা সম্পর্কে তুমি খুব ভালো ধারণা পাবা। হ্যাঁ, অগ্রদূত ভালো, খুব ভালো ধারণা পাবা। এটার PDF-টা গ্রুপে দেয়া আছে। লাল নীল দীপাবলি এবং কত নদীর সরোবর দুটোরই PDF টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে দেয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারবা। হ্যাঁ, অবশ্যই পড়া উচিত। তারপর আসো শিকড় বাংলা প্রশ্নপাঠ, এটা আগে বলেছিলাম,
থাকলে খুবই ভালো, কারণ এখানে হচ্ছে সবগুলো প্রশ্ন কি আলাদা করে দেয়া আছে, টপিক অনুসারে প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে। তবে শিকড় প্রশ্নপত্রের ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের তোমার যে প্রশ্ন ব্যাংকটা সেখানে আছে। অভিযাত্রীও ভালো, কোনো সমস্যা নেই। ক্লাস কয়টায়? ক্লাস আরও আগে শুরু হয়েছে, 7:03-এ শুরু হয়েছে। তারপর শিকড় বাংলা ভাষা ও সাহিত্য, এটাও ভালো। এটা হচ্ছে অনেকে অনেক ধরনের বই সাজেশন চাই, এজন্য সবগুলোই রেখেছি। তারপর আসো সাহিত্য কথা। এখানে হচ্ছে তোমার ছোট করে দেয়া আছে, বেশ ভালো। এখানে হচ্ছে প্রথমে তোমার ওই যে 10-11 জন, তারপর 20 জন, এভাবে গুছানো আছে এই বইটাতে। MP3 ভালো। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে যে কোনো বই, তোমার ধরো রবীন্দ্রনাথের জন্ম কখন, রবীন্দ্রনাথের রচনা কোনগুলো, এগুলো সব বইতে একই রকম থাকবে। বিষয়টা হচ্ছে তুমি পড়তে পারতেছো কিনা। আর আমাদের স্লাইডে তো অনেকটুকুই গুছানো আছে, এখন তোমার পড়ার উপরে আসলে নির্ভর করবে। তোমার পড়া, প্রশ্ন ব্যাংক সলভ করা, হ্যাঁ, ডেলি শেষ করে ফেলা, এই বিষয়গুলোর উপরে তোমাদের নির্ভর করবে, ঠিক আছে? আমি আসলে জানি না অ্যাভেলেবেল কিনা। জর্জ কিনলে কোনো সমস্যা নেই সুমাইয়া। তাহলে আমরা আধুনিক যুগ শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসটা মূলত এতক্ষণ পর্যন্ত কীভাবে পড়বো সেটা আলোচনা করেছি, এখন আমরা শুরু করব আধুনিক যুগের সূত্রপাত। আমরা দেখেছিলাম 1760 সালে কি মধ্যযুগের যে শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর, ওনার মৃত্যুর মাধ্যমে আমরা বলি যে মধ্যযুগের কি শেষ হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে বাকি সময়টাতে আসলে কি ঘটে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর আধুনিক যুগের শুরুটা আসলে কেমন ছিল, হ্যাঁ, বা আধুনিক যুগে আসলে আমরা কি দেখতে পাই প্রথমবারের মতো। যেমন আমরা মধ্যযুগ পর্যন্ত কি ধরনের রচনা পেয়েছি বলো তো? গল্প, উপন্যাস, নাটক, কি পেয়েছি? শুধুমাত্র কাব্য পেয়েছি। হ্যাঁ, কাব্য ছাড়া আমরা এখানে আর কিছুই পাইনি। ঠিক আছে, এখন আসো তাহলে আধুনিক যুগের সূত্রপাতটা আমরা একটু খেয়াল করি। এই প্রথম আধুনিক যুগের যে তোমার শুরুটা, এটা অনেকটা ইংরেজদের আগমনের সাথে জড়িত। কেন ইংরেজদের আগমনের সাথে জড়িত? ইংরেজরা যখন আসলো তোমার কি হলো 1760 সালে কি ভারতচন্দ্র রায়গুণাকর মারা গেল। এদিকে 1757 সালে কি হলো তোমার পলাশীর যুদ্ধের মাধ্যমে তোমার কি হলো ইংরেজদের আগমন ঘটলো। এবং এই যে ইংরেজদের আগমন দুইটা কারণে খুবই ইম্পর্ট্যান্ট, সাহিত্যের সাথে জড়িত। কেন জড়িত? তাদের মেইন দুটা কাজ ছিল, একটা হচ্ছে ব্যবসা করা, রাইট, একটা হচ্ছে ব্যবসা করা, আরেকটা কী ছিল সেটা হচ্ছে অনেকে ধর্ম প্রচার করতো। পাদ্রীরা কী করতো? ধর্ম প্রচার করতো। এই দুটো বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই দুটো কারণে তারা যেটা করতে হয়েছে, তারা বিভিন্ন বই রচনা করতে হয়েছে, শুরু করে দিতে হয়েছে। কেন? গদ্যের যাত্রাটা সেখান থেকেই মূলত শুরু হয়েছে। কেন? কারণ এখন তুমি যদি আরেকজনের সাথে তোমার ব্যবসা করতে চাও, ধর্ম প্রচার করতে চাও, অবশ্যই তার ভাষাটা তুমি কি ভালোভাবে জানতে হবে এবং তারও তোমাকে বুঝতে হবে। এই বিষয়গুলো অনেকটা জড়িত। তাহলে দেখো আধুনিক যুগের সাথে ইংরেজদের আগমন জড়িত, এবং আধুনিক যুগের শুরু হয় তোমার 1800 সালে। আমরা কিন্তু 1801 থেকে কি বর্তমান হচ্ছে তোমার কি আধুনিক যুগ, তাই না? এবং এই আধুনিক যুগের সাথে কি সম্পৃক্ত দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, হ্যাঁ, ছাপাখানার প্রচলন, বাঙালি তরুণদের ইংরেজি শিক্ষা গ্রহণ, ইয়ং বেঙ্গলের সৃষ্টি, পত্রপত্রিকা প্রকাশ, এই সব কিছুই হচ্ছে তোমার কি এসব কারণে বাঙালি জীবন হয়ে ওঠে গতিশীল, এবং এই গতিই তোমার আধুনিক বাংলা সাহিত্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। ঠিক আছে, তো বাংলা সাহিত্যে আধুনিক যুগের পূর্বে গদ্যরীতির প্রচলন ছিল না। এই কথাটা একটু ঘুরাইও আসতে পারে, অনেক সময় একটু ঘুরাই পেঁচাই প্রশ্ন করলে অনেক সময় পরীক্ষার হলে অনেকে পারে না। গদ্যের লিখিত রূপ প্রথমত চিঠিপত্র, দলিল দস্তাবেজ, বৈষ্ণব করচে, বিদেশি খ্রিস্টান কর্তৃক লিখিত ধর্ম বিষয়ক গ্রন্থের সংকীর্ণ সীমায় আবদ্ধ ছিল। তাহলে এই যে গদ্যের যাত্রাটা প্রথম দিকে সেটা কিসের মধ্যে সীমাবদ্ধ ছিল? সেটা তোমার চিঠিপত্র, দলিল টলিল এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে তোমার শ্রীরামপুর মিশন, এটা একটা ছাপাখানা, আর হচ্ছে তোমার কি এই মিশনটা, আর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, এখানে তোমার অগ্রণী ভূমিকা পালন করে আধুনিক যুগের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো, প্রাচীন যুগে বাংলা সাহিত্য ছিল, এটা খুব ইম্পর্ট্যান্ট, ব্যক্তি প্রধান। মধ্যযুগে এসে ধর্মটা এখানে মুখ্য হয়, মানুষ বা ব্যক্তি কি হয়ে যায় এখানে গৌণ হয়ে পড়ে। আর মধ্যযুগে সাহিত্য ছিল কি দেবদেবী নির্ভর, এইগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। আর এটি ছিল একমুখী অনুবাদ এবং অনুকরণমূলক সাহিত্য মধ্যযুগে। আর আধুনিক যুগে মানুষ মুখ্য হয় এবং মানবতাই হলো একমাত্র কাম্য। তাহলে এখানে মুখ্য হয়ে যায় কে? আমরা মধ্যযুগে মুখ্য ছিল তোমার কে? দেবদেবী। আর আধুনিক যুগে এসে মুখ্য হয় তোমার
মানব, এবং মানবতাই হচ্ছে এখানে মূল বিষয়। তাহলে এই বিষয়টা আমরা মনে রাখবো। আর এখানে বর্তমান যুগের মানে আধুনিক যুগের সাহিত্য অনেক বেশি জীবনমুখী এবং মানবিকতা সম্পন্ন। এখানে তোমার যে শুধু দেবদেবীর কথা আসছে, কাউকে খুশি করার বিষয়গুলো ছিল, বিষয়টা তা ছিল না। এখানে প্রথম যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে তোমার নিজের কথা, যে তুমি আসলে কেমন আছো, নিজের দুঃখ দুর্দশা, হতাশা, শূন্যতা, সুখ, স্বপ্ন সব কিছু এতে বর্ণিত হয়েছে। তো এখানে একটা টার্ম যুগ সন্ধিক্ষণ, এটা সবাই একটু খেয়াল করো। আমরা এই যে 1760 সাল থেকে আমরা পরবর্তীতে দেখতে পাই 1861 সালে, 1860 সালের দিকে তোমার মাইকেলের হাতে যাত্রা শুরু হয়। আর 1861 সালে তোমার কি হয়, তোমার প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য তোমার মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়, তাই না? এই 1760 থেকে 1860 পর্যন্ত কত বছর? 100 বছর। 1760 থেকে 1860 পর্যন্ত 100 বছর। এই 100 বছরকে আমরা বলবো যুগ সন্ধিক্ষণ। অনেক সময় আসতে পারে যে যুগ সন্ধিক্ষণ কখন থেকে কখন, সেটা হচ্ছে 1760 থেকে 1860 পর্যন্ত। তাহলে দেখো, বাংলা সাহিত্যে 1760 সালে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর কার্যত মধ্যযুগ শেষ হয়ে যায়। আর যুগ সন্ধিক্ষণ, সন্ধিক্ষণ মানে কি? অর্থাৎ দুই যুগের মিলনকাল। সন্ধি মানে তো মিলন জানো, আর ক্ষণ সময়। তারপর আসো, আবার 18 সালে আধুনিক যুগের কাগজপত্র শুরু হলো। প্রকৃতপক্ষে এর শুরু মাইকেলের হাত ধরে কত সালে? 1860 সালে। তাহলে এই 100 বছর মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু, এই সময়টাই হচ্ছে তোমার কি? যুগ সন্ধিক্ষণ। বুঝতে পেরেছ? এবং এই সময়ের মধ্যে যে কবির আমরা দেখতে পাই তিনি হচ্ছেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, যে যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন? না তোমার তিনি মধ্যযুগের কবি, না আধুনিক যুগের কবি। বুঝতে পেরেছ? না মধ্যযুগের, না আধুনিক যুগের। যেমন মধ্যযুগের বৈশিষ্ট্য আমরা ওনার মধ্যে পাচ্ছি, আবার একইভাবে তোমার আধুনিক যুগের বৈশিষ্ট্যও আমরা তার মধ্যে পাচ্ছি। এবং এই কারণেই ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা কি বলবো? আমরা বলবো যুগ সন্ধিক্ষণের কবি। প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি বলা হয়, বা যুগ সন্ধিক্ষণের কবি কে? তো তিনি দেখো, তিনি সংবাদ প্রভাকর, এগুলো আমরা পরে আবার পড়ব, সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন। এর মধ্যে এই যে সংবাদ প্রভাকর, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এটা হচ্ছে তোমার বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। প্রথম দৈনিক পত্রিকা কোনটা? সংবাদ প্রভাকর। বুঝতে পেরেছ? সব কিছু তো শিটে থাকবে না, আর এত কিছু তো তোমার শিটের লেখার দরকার নাই। এখান থেকে কোন জিনিসটা আসবে বা কোন বিষয়টা আসতে পারে সেটা তো আমি মুখে বলে দিচ্ছি। যেমন এখান থেকে যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। নিচের কোন পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনা করেছেন? এটা আসতে পারে, ঠিক আছে? অথবা কেন তাকে তোমার ওটা আসবে, তোমার কেন বলা হয় সেটা লিখিততে আসবে, সেটা তোমাদের আসবে না। ওকে, চলে আসছি বাংলা গদ্য সাহিত্যের বিকাশ। খেয়াল করো, বিদ্যাসাগর যদি একই হয়তো তাহলে তো আমার গুপ্ত বলতাম না, নিষাদ। ঈশ্বরচন্দ্র গুপ্ত আর বিদ্যাসাগর যদি একই হতো তাহলে তার গুপ্ত বলতাম না, তাই না? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, উনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওকে, নিষাদ তাসনিম। সবাই একটু খেয়াল করো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশ, এখানে একটা সাল উল্লেখ করা হয়েছে। এই সালটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে 1555 সাল। এই সালটা কেন ইম্পর্ট্যান্ট? আমরা প্রথম মানে গদ্যটা আসলে কোথায় পাচ্ছি? আমরা পত্র পাচ্ছি আমরা প্রথমবারের মতো। সেটা হচ্ছে আসাম রাজকে লিখেছিলেন। কে লিখেছিলেন? কোচবিহারের রাজার একটা পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়। এখন অনেকে আমাকে আবার পেঁচাই ধরে যে এটা তো মধ্যযুগে। তো মধ্যযুগ হয়েছে, সমস্যা কি? এখানে আমরা আসলে গদ্যের যাত্রাটা পড়ছি। তো প্রথম গদ্যের প্রাচীনতম নিদর্শন, একদম তুমি যদি বাংলা ভাষায় একদম গদ্যের প্রাচীনতম নিদর্শন দেখতে চাও, কবিতা ছাড়া, কাব্য ছাড়া, মানে ছন্দে লেখা ছাড়া প্রথম কিছু দেখতে চাও, সেটা হচ্ছে এই একটা চিঠি, যেটা তোমার গদ্যে লেখা হয়েছে, যেটা 1555 খ্রিস্টাব্দে লিখেছে কে? আসাম রাজকে লেখা কোচবিহারের রাজার একটা পত্র, ঠিক আছে? তারপর আসো, বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। আমরা মানে এই যে গদ্যের যাত্রাটা পড়ছি, ঠিক আছে? এখানে আমরা আর কি এখন কাব্য না, আমরা এখন কি পড়বো? গদ্য সম্পর্কে পড়ছি।
প্রথম যে মুদ্রিত গ্রন্থ সেটার নাম হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। কী নাম? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। তাহলে এটা দেখলেই বোঝা যাচ্ছে না যে এই বইটা আসলে কেন লেখা হয়েছিল? কি মনে হয় এটা আসলে কেন লেখা হয়েছিল? দেখলেই বোঝা যায় এখানে কি খ্রিস্টান ধর্মটা প্রচার করার জন্য লিখেছে। এবং কে লিখেছেন? তিনি একজন বাঙালি ছিলেন, কিন্তু নামটা দেখতে কিসের মতো মনে হয় যে খ্রিস্টানদের মতো, কারণ তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়েছিল, তাকে তোমার অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে তিনি একজন জমিদার পুত্র ছিলেন এবং জমিদার পুত্র ভূষণার জমিদার পুত্র ছিলেন, তো ওনাকে অপহরণ করে নিয়ে গিয়ে তোমার খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়। পরবর্তীতে তিনি নিজেই আবার খ্রিস্ট ধর্মটা প্রচার করেন। এই খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়ে তিনি এই বইটা লেখেন, সেটা হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। ঠিক আছে, তো এটা রচয়িতাকে দোম আন্তোনিও দো রোজারিও। তাহলে দেখো আমরা বাঙালির লেখা প্রথম মুদ্রিত একটা গ্রন্থ পেলাম, তবে সেটা কোন হরফে মুদ্রিত হয়েছিল? রোমান হরফে মুদ্রিত হয়েছিল পর্তুগালের রাজধানী লিসবন নগরে 1743 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার লেখা হয়েছে, জাস্ট ওনার সম্পর্কে লিখেছে, এটা তোমরা পরে পড়ে নিতে পারো, কোনো দরকার নেই, এটা মুখে অলরেডি আমি বলে ফেলেছি যে ওনাকে মগদস্যুরা অপহরণ করেছিল, পরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে পরে তিনি নিজেই কি করেছেন? খ্রিস্ট ধর্ম প্রচার করেছেন। ঠিক আছে, তারপর আসো কৃপা শাস্ত্রের অর্থভেদ। এটা একটু খেয়াল করো, এটা লিখেছেন মানুয়েল দা আসুম্পোসাও। এই নামটা আমরা আগেও শুনেছি, রাইট? এই নামটা আমরা আগেও শুনেছি, তাই না? এটাও সেম একই কারণে লেখা, ধর্মপ্রচারের উদ্দেশ্যে। এটা হচ্ছে 1734 খ্রিস্টাব্দে রচিত এবং 1743 খ্রিস্টাব্দে লিসবনে রোমান হরফে মুদ্রিত গ্রন্থটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য। এখন এটা প্রাথমিক প্রচেষ্টা, তো বাকিগুলো প্রাথমিক প্রচেষ্টা না? বাকিগুলো প্রাথমিক প্রচেষ্টা, এবং এটা নিয়ে ধরে রেখে কোনো লাভ নাই। তাহলে যখন অন্য প্রশ্ন আসবে নিচের কোনটি বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টা, তখন বলবে না ম্যাম বলছে শুধু কৃপাশাস্ত্রের অর্থভেদ। কৃপাশাস্ত্রের অর্থভেদ না, এর পরেরটাও কি আগেরটাও কি, এগুলো সবই প্রাথমিক প্রচেষ্টার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর আসো বিষয়বস্তু কী ছিল? একই জিনিস, খ্রিস্টান গুরু শিষ্যের কথোপকথন। আচ্ছা, এখানে আসো রাজা প্রতাপাদিত্য চরিত্র। একটা জিনিস খেয়াল করো তো, আমরা প্রথমে যে বইটা পেয়েছিলাম সেটার নাম কি ছিল? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। কে লিখেছিল? একজন বাঙালি লিখেছিল, রাইট? একজন বাঙালি লিখেছিল, কিন্তু বলো তো আমরা সেটা বাংলা ভাষায় লেখা পেয়েছিলাম কিনা? বাংলা ভাষার বই, কিন্তু কোন হরফে লেখা হয়েছিল? বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, রোমান। এরপর আসো আমরা আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে বাঙালিও লিখে নাই, বাংলা ভাষায়ও লেখা হয় নাই। বাঙালিও লিখে নাই, বাংলা ভাষায়ও লেখা নেই। সেটা কে লিখেছে? ম্যানুয়েল দা আসুম্পোসাও, রাইট? হ্যাঁ। এরপর আসো, এই প্রথম আমরা একটা বই পেলাম যেটার নাম হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, 1801 সালে প্রকাশিত হয়েছে। এটা লিখেছেন রামরাম বসু। এটা রামরাম বসু লিখেছেন, এবং এই গ্রন্থটাই হচ্ছে বাঙালির লেখা, বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা বাংলায় লেখা হয়েছে, তোমার কি বাংলা ভাষায় রচিত প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। ক্লিয়ার? এই বিষয়গুলো নিয়ে পরে অনেক বেশি পেঁচায়। এখানে পেঁচানোর আর কিছু আছে বলো তো আমাকে? আগের দুটো রোমান হরফে লেখা হয়েছিল, এটা সরাসরি কি তোমার বাংলায় লেখা হয়েছে। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তারপর আসো, রামরাম বসুকে বলা হয় ক্যারি সাহেবের মুন্সি। এই ক্যারি হচ্ছে উইলিয়াম ক্যারি। এই ক্যারি হচ্ছে উইলিয়াম ক্যারি। আচ্ছা, তো কেন উইলিয়াম ক্যারির মুন্সি বলা হয়? কারণ তিনি উইলিয়াম ক্যারিকে বাংলা পড়িয়েছিলেন 1793 সাল থেকে 1796 সাল পর্যন্ত, প্রায় 3 বছর তিনি উইলিয়াম ক্যারিকে বাংলা শিখিয়েছিলেন। ঠিক আছে, এজন্য ওনাকে বলা হয়ে থাকে ক্যারি সাহেবের মুন্সি। প্রশ্ন আসতে পারে নিচের কে বা কোনজন তোমার ক্যারি সাহেবের মুন্সি নামে পরিচিত, বা ক্যারি সাহেবের মুন্সি কে ছিলেন? তিনি ছিলেন রামরাম বসু। ওকে, তারপর আসো কথোপকথন। এটাও 1801 সালে লিখিত হয়েছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো তো, কথোপকথনও 1801 সালে, আবার আরেকটা কোনটা পেলাম? রাজা প্রতাপাদিত্য চরিত্র, সেটাও কত সালে? সেটাও 1801 সালে। তাহলে দুটোই কি খুবই কাছাকাছি সময়ে। এটা হচ্ছে উইলিয়াম ক্যারি, বাংলা ভাষায় মুদ্রিত গদ্য গ্রন্থ, শ্রীরামপুর মিশন থেকে তোমার মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছে, এবং বাংলা ভাষার কথ্য রীতির প্রথম
নিদর্শন। এখানে আমরা প্রথম কথ্য রীতির নিদর্শনটা পাচ্ছি কোথায়? কথোপকথনে। তাহলে তোমার এখানে যেহেতু কথোপকথন শব্দটা আছে, একজন আরেকজনের সাথে কথা বলছে এবং সেখানে তারা কোন রীতিতে কথা বলছে? কথ্য রীতির শব্দগুলো কথ্য রীতিতে তারা কথা বলছে, এজন্য এটা কি কথ্য রীতির প্রথম নিদর্শন। এবং এটা একটা দ্বিভাষিক গ্রন্থ ছিল, এক পৃষ্ঠায় বাংলা ছিল, আরেক পৃষ্ঠায় ছিল কি ইংরেজি। তাহলে অনেকে প্রশ্ন থাকতে পারে যে কোনটা সিরিয়ালি আমরা তাহলে কোনটা দিব, বা যদি আসে এ ধরনের প্রশ্ন এখন আসলে কম আসে, আগে অনেক বেশি আসতো। একটু খেয়াল করো, বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ হচ্ছে মথিরচিত মঙ্গল সমাচার। এটা 1800 সালে প্রকাশিত হয়েছে। যেহেতু 1800 সালে, বাকিগুলো তো কি 1801 সালে প্রকাশিত হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে সবার আগে, এটা একটা অনুবাদ গ্রন্থ ছিল, এটা 1800 সালে প্রকাশিত হয়েছে। এক। দ্বিতীয়টা আসো, বাংলা ভাষায় এবং একই সাথে বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র, রাইট? এবং কথোপকথন হচ্ছে কার ছিল? উইলিয়াম ক্যারি ছিল। দুটোই 1801 সালে প্রকাশিত হয়েছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র তোমার জুলাইতে, আর কথোপকথন হচ্ছে আগস্টে। তাহলে কোনটা আগে? রাজা আগে, রাইট? রাজা আগে। এটা কখন? এটা হচ্ছে তোমার জুলাইতে, আর কথোপকথন হচ্ছে তোমার আগস্টে। ওকে, এজন্য তোমার যদি দুটো অপশনে একসাথে থাকে তাহলে তুমি কি কোনটা দিবা? অবশ্যই রাজা প্রতাপাদিত্য চরিত্র আগে হবে, যেহেতু এটা আগে। হ্যাঁ, এখন আসো, অনেক সময় অনেক বইয়ে অপশনে রাজা প্রতাপাদিত্য চরিত্র থাকে না, তখন আমরা কথোপকথন দিব। এবং অনলাইনে সহ বিভিন্ন বইয়ে তোমার কথোপকথন আছে, অনেক বইতে, ঠিক আছে? তাহলে কথোপকথন কখন হবে? কথোপকথনও উত্তর হবে না যে তা না, যদি রাজা প্রতাপাদিত্য চরিত্র না থাকে। এটাই, আর কিছু না। হ্যাঁ, এটা নিয়ে অনেকে পেঁচায়, এটা নিয়ে আর পেঁচানোর কিচ্ছু নাই। তাহলে আমরা যেটা পেলাম এগুলো খুব কাছাকাছি সময়ে, কথোপকথন এবং রাজা প্রতাপাদিত্য চরিত্র। আর তার আগে আমরা আরও দুটো পেয়েছি, সেটা একটা হচ্ছে কৃপাশাস্ত্রের অর্থভেদ, আরেকটা কী ছিল? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, ঠিক আছে? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটা হচ্ছে দোম আন্তনিও দো রোজারিও, একদম প্রথমটা। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে তোমার কৃপাশাস্ত্রের অর্থভেদ, তারপর পাচ্ছি রাজা প্রতাপাদিত্য চরিত্র, তারপর পাচ্ছি আমরা কথোপকথন। এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? এটা তো আসলে ম্যাথ না বা গ্রামারও না, মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে এগিয়ে যাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা 4টা বইয়ের নাম পেয়েছি, এগুলো মনে রাখবা। ওকে, আমি একবার কী করছিলাম, একটা ক্লাসে আগেরটা দিবা, ব্রাহ্মণ রোমানটা দিবা। শোনো, একবার ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে পরীক্ষার সময় দিছিলাম যে কোনটি আগে, হ্যাঁ, যে কোনটা। তাহলে সেক্ষেত্রে আমি যেটা দিছিলাম কথোপকথন, আর দিছিলাম রাজা প্রতাপাদিত্য চরিত্রটা দিই নাই, বুঝতে পারছো? এটা আর কেউ খেয়াল করে নাই, তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, শ্রীরামপুর মিশন দেখো, এটা হচ্ছে তোমার ব্রিটিশ ভারতে খ্রিস্টানদের প্রথম নিজস্ব প্রচার সংঘ। এটি ছিল মূলত একটি ছাপাখানা, যেখান থেকে হচ্ছে তোমার বাইবেল সহ তোমার খ্রিস্টান ধর্মের বিভিন্ন গ্রন্থ অনুবাদ করে এদেশে প্রচারের লক্ষ্যে নেওয়া হয়েছিল। তো খেয়াল করো, এই 1800 সালে 10 জানুয়ারি তোমার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে এই শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? শ্রীরামপুর মিশন থেকে দুটো পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকাগুলোর একটু নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে দিগদর্শন আর হচ্ছে তোমার সমাচার দর্পণ। এগুলো সম্পর্কে আমরা যখন পত্রপত্রিকা নিয়ে পড়বো তখন আবার পড়বো, তারপরও মনে রাখবা, ঠিক আছে? এখন আসো বাংলা ছাপাখানা। সবাই একটু খেয়াল করো, 1498 সালে গোয়াই উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা হচ্ছে উপমহাদেশের প্রথম। তারপর আসো 1778 খ্রিস্টাব্দে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তাহলে প্রথম বাংলা ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? হুগলিতে। কত সালে? 1778 সালে। কে করেন? সেটা হচ্ছে চার্লস উইলকিন্স, ঠিক আছে? এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তাহলে আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে বাংলা অক্ষরের নকশা কে তৈরি করেছিলেন? সেটা হচ্ছে চার্লস উইলকিন্স, ঠিক আছে? চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট। কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়? চার্লস উইলকিন্স। এখন আসো, তিনি কি করেছেন? তিনি নকশাটা তৈরি করেছেন যে কিভাবে তোমার হবে। এখন নকশা তৈরি করার পর এটা খোদাই করতে হবে না? খোদাই করতে হবে কি না? অবশ্যই খোদাই করতে হবে। ধরো এই যে খাট টাট এগুলো বানাই না, তখন কি করে? এই যে একটা তোমার নকশা আগে তৈরি করে, পরে ওটা বসায়, এরপর আবার কি করে অন্যরা এটা খোদাই করে। এই খোদাই করার কাজটা কে করেছিলেন? তার নির্দেশনা অনুযায়ী পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন। এটা আসে অনেক সময়,
পঞ্চানন কর্মকার আর হচ্ছে চার্লস উইলকিন্স। এই দুজনের নাম সম্পর্কে বুঝতে পেরেছো কে কী করেছে? একজন হচ্ছে নকশা তৈরি করেছে, আরেকজন খোদাই করেছে। এরপর আসো 1800 খ্রিস্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়, যেটা একটু আগে বলেছি। আর 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মথি রচিত, যেটা ওই যে একটু আগে পড়িয়েছিলাম, এই প্রথম শ্রীরামপুর মিশন থেকে মথি রচিত মঙ্গল সমাচার গ্রন্থটি মুদ্রিত হয়, যেটা একটা অনুবাদ গ্রন্থ ছিল। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি কি পেলাম? প্রথম হচ্ছে তোমার হুগলিতে কত সালে? 1778 সালে। আর কলকাতায় কত সালে? শ্রীরামপুরে 1800 সালে। এবং সেই শ্রীরামপুর মিশন থেকে প্রথম যেটা তোমার মথি রচিত মঙ্গল সমাচার, এটা হচ্ছে তোমার প্রকাশিত হয় 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ তোমার 1800 সালের 4 মে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে মূল যে বিষয়টা, ফোর্ট উইলিয়াম কলেজের কথা এখানে কেন আসছে বা কেন আমরা পড়ব, কারণ গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ তোমার এক গুরুত্বপূর্ণ একটা বিশাল অবদান রেখেছে। কেন? এই ফোর্ট উইলিয়াম কলেজে যখন বাংলা বিভাগ খোলা হয়, এখন বাংলা বিভাগ যখন খুলবা তখন তাহলে এখানে নিশ্চয়ই টিচার লাগবে, স্টুডেন্ট লাগবে। এখন টিচার যে লাগবে, স্টুডেন্ট যে লাগবে, এখন তুমি বই পড়াইতে হবে না, তাহলে বই যে পড়াবে তাহলে বই লিখতে হবে। বুঝতে পেরেছো? এই কারণে ফোর্ট উইলিয়াম কলেজ গদ্যর বিকাশে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করেছে। এজন্য আমরা ফোর্ট উইলিয়াম কলেজের যে লেখকরা ছিলেন, যে তোমার পণ্ডিতরা ছিলেন, তারা যে বইগুলো লিখেছেন সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে? তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ খুলেছে কত সালে? 1800 সালে। আর বাংলা বিভাগ খুলেছে কখন? 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে। ঠিক আছে? এবং ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? ব্রিটিশ পাদ্রী উইলিয়াম ক্যারি। বলো তো, উইলিয়াম ক্যারির কোন বইটা আমরা অলরেডি পড়েছি? কোন বইয়ের নামটা আমরা পড়েছি বলো তো? কথোপকথন। এটা সম্পর্কে বলো তো, এটা কী ছিল? কথ্যরীতির আদি নিদর্শন, রাইট? হ্যাঁ, 1801 সালে প্রকাশিত হয়েছে। 1801 সালে প্রকাশিত হয়েছে। এবং উইলিয়াম ক্যারিকে বাংলা শিখিয়েছেন কে? রামরাম বসু। উইলিয়াম ক্যারিকে বাংলা শিখিয়েছেন কে? রামরাম বসু। যার কারণে রামরাম বসুকে কি বলা হয়? ক্যারি সাহেবের মুন্সি। ভেরি গুড। এই তো, এখন আসো, এই যে তোমার বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ পড়বে 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে 8 জন লেখক 13টি বাংলা গদ্য পুস্তক লিখেছিলেন। এগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? উইলিয়াম ক্যারি হচ্ছে বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে, এবং তিনি 1793 সালে কলকাতায় আসেন। 1801 সালে তিনি বাংলা ও সংস্কৃতের শিক্ষক হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজে নিযুক্ত হন। এর আগে কিন্তু তিনি কি করেছেন? ওই যে 1793 থেকে 3 বছর তিনি রামরাম বসুর কাছে বাংলা শিখেছেন। 1807 সালে তিনি এই বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হন। এবং কথোপকথন, ইতিহাসমালা, এই দুটো বই হচ্ছে ওনার, এই দুটো বই বাংলা বিভাগে পাঠ্য ছিল। কোন দুটো? কথোপকথন, আরেকটা হচ্ছে ইতিহাসমালা। ঠিক আছে? তো দেখো, এগুলো এই 4টা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টিএম করতে হবে। কি করতে হবে? ঠাড়া মুখস্থ করতে হবে, টিএম করে ফেলতে হবে। তাহলে খেয়াল করো তো, রামরাম বসু, একদম প্রথমে আমরা রামরাম বসু, ওনার খুবই ইম্পর্ট্যান্ট। ওনার বইগুলো দেখো, ওনার গ্রন্থগুলো খেয়াল করো। রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটা আমরা অলরেডি পড়েছি, এবং এটা হচ্ছে কলেজ থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। তাহলে এটা হচ্ছে বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ, এটা অলরেডি আমরা জানি। এর পাশে লিপিমালা, এটা 1802 সালে। বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য, এটা কি ছিল? বাংলা সাহিত্যের প্রথম পত্র সাহিত্য, তাহলে কোনটা? লিপিমালা। তারপর সে উইলিয়াম ক্যারি, রামরাম বসুর পরে উইলিয়াম ক্যারি, ওনার দুটো একটু আগে পড়েছি, কথোপকথন আর ইতিহাসমালা। ঠিক আছে? গোলকনাথ শর্মা, ওনার হচ্ছে হিতোপদেশ। গোলকনাথ শর্মা, তাহলে গোলকনাথ কি দিয়েছে? উপদেশ দিয়েছে। মনে রাখবো, গোলকনাথ কি দিয়েছিল? উপদেশ দিয়েছিল। তাহলে ওনার উপদেশ যেহেতু দিবে, নিশ্চয়ই খারাপ উপদেশ দিবে না, ভালো উপদেশ দিবে। তাহলে কি নাম? হিতোপদেশ। মনে থাকবে? থাকবে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, খেয়াল করো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আমি যতটুকু চেষ্টা করব তোমাদের ক্লাসেই মুখস্থ করানোর চেষ্টা করবো, যেহেতু নতুন সবাই। হ্যাঁ, সাল এগুলো লাগবে না, তেমন ইম্পর্টেন্টটা। এই প্রথম যেটা বাঙালির লেখা বাংলা সাহিত্যে প্রথম, সেটা অবশ্যই মনে রাখবো 1801 সাল। আর শোনো, সাল মনে রাখার কি আছে? এই যে এগুলো প্রথম, এগুলো সব তো 1801-2, তাই না? দেখো, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ইনি হচ্ছেন কলেজের শ্রেষ্ঠ শিক্ষক, এবং তিনি সবচেয়ে বেশি বই রচনা করেছেন, বেশি গ্রন্থ রচনা করেছেন। তাহলে দেখো তো ওনার কি কি রচনাগুলো। 32 সিংহাসন, হিতোপদেশ, তার মানে উনিও কি উপদেশ দিয়েছে। তারপর 32 সিংহাসন হচ্ছে ওনার, হিতোপদেশ এটা হচ্ছে 1808 সালে, আর গোলকনাথ শর্মা যেটা, সেটা হচ্ছে 2 সালে। রাজাবলী,
এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ। এই যে রাজাবলী, রাজা দেখছো যেহেতু বুঝে যাবে এটা কি ইতিহাসের সাথে সম্পৃক্ত। প্রবোধ চন্দ্রিকা, তাহলে আমরা কয়টা পেলাম? ওনার 4টা সম্পর্কে পড়লাম। এখান থেকে আসলে তেমন আসে না, এই প্রথম পেজে যেগুলো আছে এগুলো হচ্ছে ভালো করে মনে রাখবা। হ্যাঁ, হিতোপদেশ 2টা, একটা সাল হচ্ছে তোমার 1802 আর একটা হচ্ছে 1808। তোমাকে ওভাবে জিজ্ঞেস করবে না যে গোলকনাথ শর্মা কোনটি লিখেছেন, তখন হিতোপদেশ তো একটাই থাকবে, বুঝো নেই? না না, সব সাল মুখস্থ রাখতে হবে না। তাহলে একটু বলি তো আমরা, দেখি পারি কি না। তাহলে আমরা বলো তো, একদম প্রথমে আমরা কার নাম পড়েছি? রামরাম বসু, রাইট? তাহলে রামরাম বসু কি কি লিখেছেন? রাজা প্রতাপাদিত্য চরিত্র, আরেকটা পত্র সাহিত্য, সেটার নাম কি? লিপিমালা। ভেরি গুড, রাজা লিপি। তাহলে রামরাম বসুর ক্ষেত্রে কি মনে রাখবো? রামের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? রাজা লিপি, রাজা লিপি। ওকে, নেক্সট উইলিয়াম ক্যারি। উইলিয়ামের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? তিনি কথোপকথন, তাহলে ইতিহাস আর কথা, ইতিহাস আর কথা, তাই না? ইতিকথা। উইলিয়াম ক্যারির কথা কি রাখবো? ইতিকথা। তাহলে যদি ইতিকথা মনে রাখি তাহলে কি হবে? কথোপকথন, ইতিহাসমালা। ওকে, আচ্ছা। নেক্সট আমরা কাকে পেলাম? গোলকনাথ শর্মা। গোলক কি দিয়েছিল? উপদেশ দিয়েছিল, তাহলে কি হবে? হিতোপদেশ, রাইট? ওকে। মৃত্যুঞ্জয়, তাহলে মৃত্যুঞ্জয় কি করেছিল বলো তো? তাও উপদেশ দিয়েছে না? তাও উপদেশ দিয়েছে, তাহলে হিতোপদেশ একটা পেলাম। আর কি পাবো বলো তো? মিলাও। 32 সিংহাসন। হ্যাঁ, তাহলে তুমি 32 বার উপদেশ দিয়েছে, তাহলে যদি 32 বার উপদেশ দিয়েছে মনে রাখো, তাহলে তোমার কি 32 সিংহাসনও মনে থাকবে। এরপর রাজাবলী, হ্যাঁ, ইতিহাস বিষয়ক গ্রন্থ রাজাবলী, ভেরি গুড। তারপর ভুলে গেছো? প্রবোধ চন্দ্রিকা, ভেরি গুড। তারপর হচ্ছে প্রবোধ চন্দ্রিকা। আচ্ছা, এইগুলো জাস্ট যদি মনে রাখতে পারো দেখবা যে অনেকগুলো পারো। ইয়ং বেঙ্গলে চলে আসছি। তোমরা অনেকেই নাম শুনেছ, তিনি হচ্ছেন কে? ডি রোজিও, লুই ডিভিয়ান ডি রোজিও। উনি মূলত হিন্দু কলেজের তোমার ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রির টিচার ছিল। তো ওনার যে শিষ্যরা ছিল তাদেরকেই মূলত বলা হয়ে থাকে ডি রোজিও। হ্যাঁ, তো ডি রোজিও মূলত তার ছাত্রদের অন্ধবিশ্বাসটা পরিত্যাগ করতে বলেছিলেন। এবং ধরো তোমার হিন্দু সমাজে বা তখন সামাজিক যে তোমার বিষয়গুলো ছিল, তো উনি যেটা বলতেন সেটা হচ্ছে তোমরা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবা না, তোমরা যুক্তি দিয়ে সব কিছু কী করবা? বিচার করে নেবা। আগে যুক্তি দিয়ে যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার মূলত শিক্ষা দিয়েছিলেন। এই ওনার শিষ্যদেরকেই বলা হচ্ছে তোমার ইয়ং বেঙ্গল। আর এই ইয়ং বেঙ্গলদের মূলত সব জিনিসকেই পূর্ব থেকে গ্রহণ না করে জিজ্ঞাসা ও বিচার, এই মন্ত্রে মূলত তারা কী ছিল? উজ্জীবিত ছিল। ইয়ং বেঙ্গলের সদস্য যারা ছিল, এখানে নামগুলো আছে। কেন নামগুলো আছে? অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন না কে? ঠিক আছে, তারপর আসো ইয়ং বেঙ্গলের যে মুখপত্র বা পত্রিকা সেটা হচ্ছে এনকোয়ারার। এটার সম্পাদক ছিল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আর হচ্ছে তোমার জ্ঞানান্বেষণ, এইটা সম্পর্কে অনেক সময় আসে যে জ্ঞানান্বেষণ সেটা হচ্ছে দক্ষিণারঞ্জন মজুমদার। এগুলো আমরা আবার কোথায় পড়বো? পরে পত্রপত্রিকা যখন পড়বো সেখানে পড়বো। ওনাদের আরও একটা পত্রিকা ছিল বেঙ্গল স্পেকটেটর, ঠিক আছে? এগুলো ছিল। তাহলে এই দুটো আমরা অবশ্যই মনে রাখবো। অবশেষে আমরা কোথায় চলে আসছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা গদ্যের যাত্রা পড়েছি এবং গদ্যের যাত্রার সাথে যা যা সম্পৃক্ত ছিল তোমার ফোর্ট উইলিয়াম কলেজ এবং ফোর্ট উইলিয়াম কলেজের যে পণ্ডিত যারা ছিলেন তাদের যে তোমার রচনাগুলো সেগুলো সম্পর্কে আমরা এতক্ষণ পড়েছি এবং সেগুলো মোটামুটি মনে রাখতে হবে, কারণ সেগুলো দরকার আছে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই ইম্পর্ট্যান্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে প্রশ্ন থাকতে পারে এবং গত কয়েক বছর প্রতিবারই বলা যায় ছিল। তো প্রশ্নগুলো আসলে বিভিন্নভাবে থাকতে পারে, অনেকে হচ্ছে বুঝতে পারে না যে আসলে কীভাবে থাকবে। হ্যাঁ, তো একটু সবাই খেয়াল করো। কে যেন জিজ্ঞেস করেছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলে কি না? ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে তোমার কি? তোমার যুগ সন্ধিক্ষণের কবি এবং ওনার জন্ম ছিল মূলত কত? 1812 সালে। কার? ঈশ্বরচন্দ্র গুপ্তের। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত? 1820 সালে। আজকে কতটুকু পড়াবো? পড়ানোর পরে বুঝবো যে আসলে আজকে কতটুকু পড়াবো। প্রথম থেকে তো বলা যায় না, তাই না? আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। সবাই খেয়াল করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার জন্ম হচ্ছে 1820 সালে, মৃত্যু হচ্ছে 1891 সালে,
ঠিক আছে। এবং জন্ম হচ্ছে তোমার বীরসিংহ গ্রাম, পশ্চিমবঙ্গের মেদিনীপুর। এই প্রশ্নটা 44-এ আসছে, মেবি 44-এ আসছে। তাহলে এটা আমরা ভালো করে মনে রাখবো, জন্ম বীরসিংহ গ্রাম আর হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, অবশ্যই মনে রাখতে হবে। এবং 1820 সালে 26শে সেপ্টেম্বর মূলত উনি জন্মগ্রহণ করেছেন। এবং মূলত তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকার। তাহলে তিনি কী ছিলেন? শিক্ষাবিদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন এবং গদ্যকার ছিলেন। ওনার যে পারিবারিক নাম সেটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার কারো নাম হতে পারে না। ঈশ্বরচন্দ্র টাইটেল কী ছিল? টাইটেল ছিল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর তিনি যে নামে স্বাক্ষর করতেন, তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। কী নামে স্বাক্ষর করতেন? শর্মা নামে স্বাক্ষর করতেন। তাহলে ওনার নাম মূলত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওনার স্বাক্ষর মূলত হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। আর ওনার উপাধি কি? ওনার উপাধি হচ্ছে তোমার বিদ্যাসাগর, ঠিক আছে। তাহলে দেখো ওনার ছদ্মনাম কি বলো তো? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ছদ্মনাম আরও কয়েকটা আছে, জাস্ট এটা মনে রাখলেই হবে। বিদ্যাসাগর উপাধি লাভ করেছেন হচ্ছে সংস্কৃত কলেজ থেকে 1839 সালে। তার মানে কত বছর বয়সে? মাত্র 19 বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কোত্থেকে? সংস্কৃত কলেজ থেকে। প্রশ্ন থাকতে পারে যে কে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন। সংস্কৃত কলেজ থেকে তিনি এই বিদ্যাসাগর উপাধি পান। তাকে করুণাসাগর বিশেষণ প্রদান করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ মাইকেল মধুসূদন দত্ত সেই জীবনে অনেক বেশি কষ্ট করছিলেন, সেই সময় উনি বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছিলেন। তো বাংলা গদ্যরীতি প্রচলনে অবসরণীয় অবদান রাখার জন্য বিদ্যাসাগরকে কি বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা গদ্যের জনক বলা হয়। এবার যে প্রশ্নটা ছিল এটা গদ্য সম্পর্কিত ছিল। তাহলে তোমরা মনে রাখবা, গদ্য সম্পর্কিত পেঁচাই আসুক যেই আসুক, তাহলে কে ছিল? মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারণ তিনি কি ছিলেন? বাংলা গদ্যের জনক। এবং নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান, নারী শিক্ষার ক্ষেত্রে হচ্ছে তিনি কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে বলো তো? এটা খুব ইম্পর্ট্যান্ট। কত সালে? 1856 সালে। এটা শুধু যে বাংলার জন্য ইম্পর্ট্যান্ট তা না, এটা জিকের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। মাত্র 21 বছর বয়সে 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের পণ্ডিত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং বাংলা সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুব ইম্পর্ট্যান্ট, সবাই জানে যেহেতু এই প্রশ্নটা আসবে না। বাংলা ভাষায় জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন শুরু হয়, এটা একটু মনে রাখতে হবে। কে করেছেন এটা আর আসবে না, কারণ কে করেছেন এটা সবাই জানে, রাইট? এটা সবাই জানে। তাহলে সালটা একটু মনে রাখতে হবে। সাল মাঝখানে কম আসতো। গত বছর 14টা সাল আসছে। কতটা? 14টা সাল আসছে না, এত বেশি সাল আসছে। তো যেটা ইম্পর্ট্যান্ট সেটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বাংলা ভাষায় তিনি যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন শুরু করেন 1847 সালে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আসো, বিদ্যাসাগরের গ্রন্থগুলোকে আমরা মৌলিক রচনা, অনুবাদ গ্রন্থ, বেনামি রচনা, বেনামি যেগুলো সেগুলোও কিন্তু মৌলিক, উনি নিজেই লিখেছেন। আর শিশুতোষ ও স্কুল পাঠ্যগ্রন্থ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই 4টা ভাগে ভাগ করতে পারি এবং এগুলো আমরা মনে রাখবো অবশ্যই। তাহলে মৌলিক রচনাগুলো সম্পর্কে আমরা প্রথমে দেখে নিই। সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রভাবতী সম্ভাষণ সম্পর্কে রিসেন্টলি প্রশ্ন আসে নাই, আসতে পারে। যদি আসে তোমরা সবাই পারবা, কারণ প্রভাবতী সম্ভাষণ মোটামুটি কমন, তাই না? তাহলে প্রভাবতী সম্ভাষণ একটু খেয়াল করো। এটা হচ্ছে ওনার মৌলিক একটা গ্রন্থ। এই প্রভাবতী হচ্ছেন মূলত ওনার বন্ধুর মেয়ে। এই প্রভাবতীর মৃত্যু শোকে তিনি এই গ্রন্থটা রচনা করেন। তাহলে দেখো, তাহলে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গ্রন্থ কোনটা হবে? মৌলিক গ্রন্থ বা শোকগাথা যেটাই হোক, কোনটা হবে? প্রভাবতী সম্ভাষণ, ঠিক আছে, প্রভাবতী সম্ভাষণ। আর বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, দত্ত বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, তারপর হচ্ছে বাল্য বিবাহের দোষ, সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব, এগুলো সম্পর্কে তেমন আসে না। আসলেও তোমরা পারবা, কেন? বিধবা বিবাহ, বহু বিবাহ, এগুলো আসলেই তোমরা বুঝে যাবে এগুলো কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মৌলিক গ্রন্থ কি? মৌলিক গ্রন্থ যেটা তুমি নিজে নিজে লিখবা, কোথাও থেকে ধারটার করবা না, কোনো কিছু নিবা না, তুমি নিজে নিজে লিখবা, সেটাই মৌলিক। আর যেটা হচ্ছে তুমি অন্য কোনো বই থেকে অনুবাদ, ধরো একটা ফার্সি ভাষায় লেখা আছে বা ধরো আরবি ভাষায় লেখা আছে, তুমি সেটার অনুবাদ করলা, সেটা তো তোমার না, আরেকজন লিখেছে, তাহলে কি সেটা মৌলিক হবে? সেটা মৌলিক হবে না, সেটা হচ্ছে তখন অনুবাদ গ্রন্থ। বুঝতে পেরেছ? এরপর আসো, মৌলিক রচনা যেগুলো বেনামে লিখেছেন সেটা হচ্ছে অতি অল্প হইল
এটা হচ্ছে কস্যতিচ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছেন। আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা রত্ন পরীক্ষা। আচ্ছা, এই নামগুলো অনেক সময় আসে যে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। ধরো আসলো, 3টা থাকলো, লাস্টেরটা দিল রত্ন পরীক্ষা, বুঝতে পেরেছ? আবার এভাবে আসতে পারে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা, সেক্ষেত্রে মৌলিক রচনা একটা থাকবে আর বাকি 3টা থাকবে অনুবাদ। আর এগুলো সবগুলোই হচ্ছে কি সম্পর্কিত? এই মৌলিক রচনাগুলো অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো, এগুলো হচ্ছে তিনি বিভিন্ন বেনামে লিখেছেন। কিসের পক্ষে লিখেছিলেন তখন বলো তো? বিধবা বিবাহের পক্ষে লিখেছিলেন। তো তিনি যখন বিধবা বিবাহের পক্ষে লিখতেন তখন অন্যরাও আবার কি করতো? ওইটার বিপক্ষে লিখতো যে না, বিধবা বিবাহ দেয়া যাবে না। তখন তিনি আবার কি করতেন? ওইটার জবাব দিয়ে তিনি আবার আরেকটা লিখতেন। বুঝে গেছো? বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ যুক্তি খণ্ডন করতেন এগুলোতে। হ্যাঁ, তো এজন্য এগুলো সবগুলোই কি? সবগুলোই হচ্ছে মৌলিক, সবগুলো মৌলিক। হ্যাঁ, এরপর আসো শিশুতোষ স্কুল পাঠ্যগ্রন্থ, খুব ইম্পর্টেন্ট, একদম খেয়াল করো। যেমন বর্ণ পরিচয়, এই বইটা ক্লাসিক মর্যাদা লাভ করে এবং এখন পর্যন্ত এই বইটা হচ্ছে ইন্ডিয়াতে খুব বেশি প্রচলিত। এবং তোমার শিক্ষার্থীদের মধ্যে তখন আদর্শ কোনো বই ছিল না, এবং এই বইটা প্রকাশ হওয়ার মাধ্যমে একটা আদর্শ বই পাওয়া যায় এবং এটা একসাথে অনেক বেশি ছাপানো হয়, অনেক বেশি তোমার কি প্রচলিত হয়, তখন অনেক বেশি চলে। এরপর আসো বোধোদয়, কথামালা, আখ্যানমঞ্জরি, তারপর হচ্ছে শব্দমঞ্জরি, তারপর হচ্ছে কি শব্দমঞ্জরি। তাহলে এগুলো আমরা অবশ্যই মনে রাখবো, একটু খেয়াল করো। এখান থেকে বর্ণ পরিচয় সম্পর্কে অনেক সময় আসে। অনুবাদ গ্রন্থ খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ? এক, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই অনুবাদ গ্রন্থটি কোন বই থেকে অনুদিত হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করো তো, বেতাল পঞ্চবিংশতি, এটা হচ্ছে কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ। কোত্থেকে অনুবাদ করেছেন? এটা হচ্ছে বৈতাল 25 থেকে অনুবাদ করেছেন। তাহলে এটা কোত্থেকে অনুবাদ করেছেন? এটা হচ্ছে হিন্দি একটা বই, সেটা হচ্ছে বৈতাল 25। এবং এই বইতেই তিনি প্রথম কি ইউজ করেন? প্রথম জ্যোতিচিহ্ন ইউজ করেন। কোনটাতে? এই বেতাল পঞ্চবিংশতিতে। ঠিক আছে? তো দেখো, বেতাল পঞ্চবিংশতি হিন্দি, বৈতাল 25 থেকে, এটা পারবা না? এই যে পঞ্চবিংশতি, তাহলে 25, বৈতাল 25 পারবা। বাঙ্গালার ইতিহাস, তাহলে বাঙ্গালার ইতিহাস হলে কি হবে? হিস্ট্রি অফ বেঙ্গল, কার? জন ক্লার্ক মার্শম্যানের। ভ্রান্তি বিলাস, ভ্রান্তি মানে কি? ভুল। তাহলে দেখো আবার বিলাস, কমেডি অফ এরর্স, কার? শেক্সপিয়রের। এটা আসে, এটা আসে। শকুন্তলা, তাহলে শকুন্তলা যেহেতু আসে, কার হবে? কালিদাসের নাটক, কার? সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম, সেখান থেকে। সীতার বনবাস, তাহলে সীতা যেহেতু আসে কোত্থেকে? রামায়ণ থেকে। জীবনচরিত, তাহলে কোত্থেকে? হচ্ছে বায়োগ্রাফি চেম্বার্সের। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো সবগুলো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ। এখন যদি তোমার প্রশ্ন আসে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ? বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, শকুন্তলা, তারপর হচ্ছে তোমার কি, আরেকটা বলো, প্রভাবতী সম্ভাষণ, কোনটা হবে মৌলিক গ্রন্থ? কোনটা হবে? ডি। ডি তো বুঝাই যায়, আমি সবার শেষে বলছি, পরীক্ষার হলে পারলে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ব্যাকরণ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী, নামগুলো মনে রাখো। তারপর আসো বিদ্যাসাগর চরিত, আত্মচরিত, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী। কী নাম? বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী হচ্ছে বিদ্যাসাগর চরিত। আর আত্মচরিত হচ্ছে যখন তিনি লিখেছিলেন, আর পরবর্তীতে যখন ছেলে প্রকাশ করে তখন কী নামে প্রকাশিত হয়? সেটা হচ্ছে বিদ্যাসাগর চরিত। বুঝতে পেরেছো? যে তিনি নিজে যখন লিখেছেন একই জিনিস তিনি লিখেছিলেন আত্মচরিত নামে। স্লাইড দেরিতে আসে। স্লাইড আসলে আমি অনেকক্ষণ, একটা ছিল তো, এটা অনেকক্ষণ ধরে ছিল, আর এটা প্রকাশিত হয় 1891 সালে। এখন আসো বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে আমরা আলাদা করে একটু পড়বো। কেন পড়বো? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বই। এই যে বেতাল পঞ্চবিংশতি, দেখো 1847 সালে প্রকাশিত বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ। কোনটা? এই বেতাল পঞ্চবিংশতি। এটা মৌলিক নাকি অনুদিত বলো তো? নাকি অনুবাদ গ্রন্থ? কোনটা? কে বলতে পারবে? এখানেই দেখা যাচ্ছে, এই যে দ্বিতীয় লাইনে আছে, এটি হিন্দি বৈতাল 25 অনুবাদ। ঠিক আছে? এখন আসে তো এই যে ঈশ্বরচন্দ্রের এই গ্রন্থের 10ম সংস্করণে সর্বপ্রথম জ্যোতিচিহ্নে সফল প্রয়োগ করেন। তাহলে প্রথম
কোন গ্রন্থে জ্যোতিচিহ্নের প্রয়োগ করা হয়? বেতাল পঞ্চবিংশতি। এই প্রশ্নটা এখনও আসে নাই, আসতে পারে। গ্রন্থটি প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়। কেন? আগে কেমন ছিল? প্রিয় আমার কপালে তোমার পা, এই শুনছো এই চিঠিটা এরকম মানে দাড়ি চিহ্ন কমা চিহ্ন যে উল্টাপাল্টা বসলে যে একটা চিঠি হয়, ওটা শুনছো? শোনো নাই? হায় হায় কি বলে, জীবন বৃথা। সার্চ দিবা আজকে, ঠিক আছে? হ্যাঁ, এখানে বাথরুম করিবার না, করিলে জরিমানা। আচ্ছা দেখো, মৌলিক গ্রন্থ, তাহলে মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ, এটা একে তো মৌলিক গ্রন্থ, আবার শোকগাথা। হ্যাঁ, বাংলা সাহিত্যে প্রথম শোকগাথা। এটা কে ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধুর মেয়ে, অলরেডি বলেছি, বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, ছোট্ট মেয়ে, ওনার নাম হচ্ছে প্রভাবতী। তো এই প্রভাবতীর সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব বেশি মানে ভালো সম্পর্ক ছিল, খুব আদর করতো তিনি। তো এই মেয়েটা যখন কঠিন অসুখে মারা যায়, বিদ্যাসাগর তখন মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পান, এবং তখন তার মৃত্যুকে অবলম্বন করে, মৃত্যুকে কেন্দ্র করে তখন তিনি এই প্রভাবতী সম্ভাষণ লিখেন, এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ। আমি কিন্তু একটা কথা কতবার বলতেছি, কেন জানো? এতবার কেন বলি বলো তো? এই যে প্রভাবতী সম্ভাষণ অসংখ্যবার বলছি। কেন বলছি? যারা নতুন তাদের যেন কঠিন না লাগে, তারা যেন বুঝো, বা এখনই যেন একটু মনোযোগ দিলে অনেক কিছু বুঝে নিতে পারো, মনে যেন থাকে, কারণ এগুলো অনেকের মনে থাকে না। হ্যাঁ, বেশি বললে নর্মাল মনে হয়, না হলে মনে হয় কী পড়াইতেছে এগুলো, এতগুলো নাম কেন? আসলে এতগুলো নাম না, মূলত কী পড়ছি বলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী পড়লাম? প্রথম জন্ম কোথায়? চট্টগ্রাম না? জন্ম কোথায় বলো বলো বলো? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তিনি একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার। ওনার তোমার টাইটেলটা কি? টাইটেল হচ্ছে বন্দ্যোপাধ্যায়। টাইটেল কি? টাইটেল হচ্ছে বন্দ্যোপাধ্যায়। সবাই খেয়াল করো, বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্বাক্ষর করেন কি? শর্মা নামে। স্বাক্ষর করেন কি নামে? শর্মা নামে। আর উপাধি কি? উপাধি হচ্ছে বিদ্যাসাগর। আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও বলি না, শর্মাও বলি না, আমরা কি বলি? বিদ্যাসাগর। এই উপাধি কে দিয়েছে? সংস্কৃত কলেজ। কত সালে? মাত্র 19 বছর বয়সে। তাহলে 19 বছর বয়স যদি হয়, তাহলে ওনার জন্ম কত? ওনার জন্ম 20-এ না? তাহলে 20-এ হলে তাহলে কত? 39 সালে, 1839 সালে, মাত্র 19 বছর বয়সে। ভেরি গুড। তো উনি বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে জয়েন করেন কখন? 1841 সালে, তাই না? 1841 সালে হচ্ছে তোমার ফোর্টুলিয়াম কলেজে বাংলা বিভাগের পণ্ডিত হিসেবে, সংস্কৃত কলেজে তিনি শিক্ষাটা সমাপ্তি করেন কত সালে? 41 সালে। পরবর্তীতে পণ্ডিত হিসেবে যোগদান করেন হচ্ছে তোমার তখনই, এবং 1846 পর্যন্ত তিনি ওই ফোর্টুলিয়াম কলেজেই ছিলেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ফোর্টুলিয়াম কলেজেই ছিলেন। তারপর আসো, তিনি বাংলা সাহিত্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রচলন করেন। সেটা কোন বইতে? বেতাল পঞ্চবিংশতি। সেটা একটা অনুদিত গ্রন্থ, হিন্দি বৈতাল 25, তাই না? বৈতাল 25 থেকে। হ্যাঁ, ওনার মৌলিক গ্রন্থগুলো কী কী ছিল? ওনার মৌলিক গ্রন্থগুলো ছিল প্রভাবতী সম্ভাষণ। তারপর আমরা একটা ওই যে ব্যাকরণ যেগুলো, সেগুলোও মৌলিক। বুঝতে পেরেছো? ব্যাকরণ যেগুলো, সেগুলোও কি মৌলিক। তারপর অতি অল্প হলো, আবার অতি অল্প হলো, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা। মানে উনি তোমার বহু বিবাহ, তারপর বিধবা বিবাহ রহিতকরণ নিয়ে যা যা লিখেছে সবগুলোই কি মৌলিক গ্রন্থের অন্তর্ভুক্ত। তাহলে তোমার অনুদিত কোনগুলো ছিল? অনুবাদ গ্রন্থ যেগুলো ছিল সেগুলো হচ্ছে বৈতাল তোমার পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, তারপর জীবনচরিত, ঠিক আছে, বাংলার ইতিহাস। এগুলো হচ্ছে তোমার ওনার অনুবাদ গ্রন্থ। ঠিক আছে, এগুলো মনে রাখবা। ওকে, চলে আসছি কোথায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় থেকে এখন কোথায় চলে গেছি? চট্টোপাধ্যায়। আচ্ছা, তোমরা কি জানো এগুলো সহজে ইংরেজরা কি বলতো? বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, চট্টোপাধ্যায় কি চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায় কি বলো তো? গঙ্গোপাধ্যায়। অনেকের জন্য নতুন বিষয়গুলো। গাঙ্গুলি, হ্যাঁ, যেমন সুনীল গাঙ্গুলি। একবার আমি একটা আমার ফ্রেন্ডকে বলতেছি, এই জানোস সুনীল বন্দ্যোপাধ্যায় মারা গেছে, গঙ্গোপাধ্যায় মারা গেছে। আরে না, সুনীল গাঙ্গুলি মারা গেছে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাঙ্গুলি। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো সবাই খেয়াল করো। ওনার জন্ম পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাহলে কোথায়? পশ্চিমবঙ্গের
পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করে। যেহেতু আগের বার ঈশ্বরচন্দ্র সম্পর্কে আসছে, এবার তোমরা ওনার জন্ম সম্পর্কে ভালো করে জেনে নিবা, ওনার বা ওনার আশপাশে যারা আছে তাদের সম্পর্কে ভালো করে জেনে নিবা, ঠিক আছে? আর ঠিক বলছো, বাকিরা হচ্ছে তোমার ব্যানার্জি, চ্যাটার্জি, কিন্তু গঙ্গোপাধ্যায় হয়ে গেছে কি গাঙ্গুলি, এটা হচ্ছে দরকার ছিল কি গঙ্গারজি, না? আচ্ছা, খেয়াল করো সবাই। উনি হচ্ছেন বাংলা সার্থক উপন্যাসের সাহিত্যের স্থপতি। মোট কথা হচ্ছে সার্থক উপন্যাস প্রথমবারের মতো কে লিখেছেন? তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে উপন্যাস সম্পর্কিত যদি আসে, সার্থক উপন্যাস সম্পর্কিত বা উপন্যাস সম্পর্কিত, তাহলে আমরা কোন দিকে খেয়াল রাখবো বলো তো? যদি গদ্য সম্পর্কিত আসে, প্রশ্ন একটু ঘুরে পেঁচে যার কাছেই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আমরা কার সাথে মিলাবো? আবার উল্টাপাল্টা একটা দিয়ে দিলে হবে না। হ্যাঁ, ধরো আসছে অন্য সম্পর্কে, এখন তুমি বললা না ম্যাডাম বলছে গদ্য সম্পর্কে আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিষয়টা তা না। আসলে প্রশ্নটা ভালো করে পড়ে বোঝার জন্য বলতেছি। তাহলে গদ্য সম্পর্কিত বিষয় থাকলে, হ্যাঁ, তাহলে কার কথা বলবো বলো তো? যেমন এইবার প্রশ্নটা আসছিল, অনেকে উত্তর করতে পারে নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, আর যদি তোমার উপন্যাস সম্পর্কিত থাকে তাহলে আমরা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? ওনার পিতা হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। উনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের 10 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 2 জন পাশ করেছিল, তার মধ্যে তিনি একজন। এজন্য আমরা বলতে পারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার ছদ্মনাম কি বলো তো? ওনার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, ঠিক আছে? এটা মনে রাখবা, আসতে পারে। উপাধি হচ্ছে বাংলার স্কট। শোনো, বাংলার স্কট কেন বলা হচ্ছে? ওয়াল্টার স্কট হচ্ছে স্কটল্যান্ডের একজন বিখ্যাত উপন্যাস রচয়িতা এবং কবি, এবং আমরা বঙ্কিমচন্দ্রের মধ্যে ওনার বেশ প্রভাবটা দেখতে পাই ওনার উপন্যাসে, বিভিন্ন রচনায়, যার কারণে তুলনা করে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট। বুঝতে পেরেছো কোত্থেকে কথাটা আসছে? স্কটকে মূলত ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের একজন কি তোমার উপন্যাস রচয়িতা এবং কবি, ওখান থেকে আসছে মূলত কি। হ্যাঁ, মার্জার অর্থ কী বলো তো? তারপর আসো, 1852 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, একটু আগে বলেছি ঈশ্বরচন্দ্র গুপ্তের কথা, রাইট? হ্যাঁ, বিড়াল হয়েছে, আর লিখতে হবে না। মেকুর অর্থ কি? মেকুর কে বলতে পারবে? সেম, হ্যাঁ, বিড়াল, মেকুর মানেও বিড়াল। আচ্ছা, তো আসো, সিলেটে বলে, ও জানতাম না। আচ্ছা, খেয়াল করো, এটা সমার্থক শব্দের জন্য ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, দেখো, সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে প্রথম সাহিত্যিক হিসেবে যাত্রা শুরু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্রের তোমার কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? ওই যে কার? ঈশ্বরচন্দ্র গুপ্তের। তিনি কে ছিলেন? যুগ সন্ধিক্ষণের কবি। ওই ঈশ্বরচন্দ্র গুপ্তের যে তোমার আমরা 4টা পত্রিকা পেয়েছিলাম, তার মধ্যে একটা ছিল কি দৈনিক পত্রিকা, বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর, এবং এখানেই প্রথম ওনার কবিতা প্রকাশিত হয়েছে, এবং তিনি হচ্ছেন আধুনিক বাংলা উপন্যাসের জনক। তাহলে গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র, উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রের প্রথম কাব্য হচ্ছে ললিতা তথা মানস। প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন সোয়াইফ। সবাই খেয়াল করো, প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইফ। আর প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ শব্দের অর্থ কি? দুর্গ তো বুঝোই না। দুর্গেশ নন্দিনী মানে হচ্ছে দুর্গ প্রধানের কন্যা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো তো, তাহলে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। এখন যদি বলা হয় যে বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? রাজমোহন। ওটা তো ইংলিশে লিখছেন। রাজমোহন হচ্ছে 1862 সালে, 1862 সালে ইংলিশে লিখা। কিসে লিখা? ইংলিশে লিখা। তাহলে কোনটা হবে? দুর্গেশ নন্দিনী হবে। বুঝতে পেরেছ? এই ললিতা তথা মানস তো কাব্য, কবিতা, এটা কি উপন্যাস? এটা উপন্যাস না। তাহলে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন ওয়াইফ। প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক উপন্যাসও কি? প্রথম যেটা বাংলা, প্রথম সেটাই সার্থক, ঠিক আছে? প্রথমটাই সার্থক হয়ে গেছে। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। পথিক, তুমি পথ হারাইছ। পথিক তো তোমার দেখলেই পথ হারাই ফেলে, তাই না? যতবার নতুন দেখে ততবার পথ হারাই। খেয়াল করো, মোট উপন্যাস হচ্ছে 14টা হচ্ছে বাংলা। হ্যাঁ, 14টা হচ্ছে বাংলা, আর রাজমোহন সোয়াইফ সহ হচ্ছে 15টি। রাজমোহন সোয়াইফ যেহেতু ইংলিশে, এজন্য
ওই 14টা একসাথে লিখছি, ঠিক আছে। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। আচ্ছা, অনিক কুমার বলতেছে মানে ও এখনও বুঝে না এটা কীভাবে রোমান্টিক ডায়লগ হয়। আচ্ছা অনিক, ধরো তুমি হাঁটতেছো, একটা গার্লস কলেজের সামনে দিয়ে হাঁটতেছো, হ্যাঁ, বা এদিক ওদিক তাকাইতেছিল, পথ চিনতেছো না। এরপরে একজন পেছন থেকে খুব সুন্দর একটা মেয়ে তোমাকে বললো, পথিক তুমি পথ হারিয়ে আছো। এরপর কী হবে বলো তো? এরপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, রাইট? পথিক হচ্ছে জ্ঞান হারাই ফেলবে, তাই না? রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, এটা কিছু না, এটা হচ্ছে আমরা মুখস্থ করব। হ্যাঁ, এই লাইনটা মনে রাখবা, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। এই তোমাদেরকে যে আমি কোথায় প্রত্যয়ে একটা সূরা পড়াইছিলাম, মনে আছে কারো? অনেকের ওইটা একদম মুখস্থ, তোমরা যারা মুখস্থ করে নাই মুখস্থ করে ফেলবা। খেয়াল করো, এই যে রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, এটা কেন লাগবে বা কেন লাগতে পারে খেয়াল করো তো। আমরা 44-এ, হ্যাঁ 44-এ একটা প্রশ্ন দেখেছিলাম এরকম, নিচের কোনটি উপন্যাস নয়? হ্যাঁ এমনি মনে রাখতে পারো, সমস্যা নেই। আমারও ছন্দটন্দ এসব মনে থাকে না, একদমই মনে থাকে না ছন্দটন্দ এসব, এই জন্য আমি ছন্দ কম পড়াই। খেয়াল করছো? ছন্দ কোনগুলো মনে থাকে জানো? মানে ধরো আমি নিজে নিজে বানাইছি, ধরো আমি এই পড়াটা শেখার জন্য যে আমি এটার সাথে এই শব্দটা আমি মনে রাখলাম, এটার সাথে এটা মনে রাখলাম, তখন আমার মনে থাকে। তোমরাও সেটা করতে পারো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এটা কেন লাগবে? এই যে আমরা 44-এ একটা প্রশ্ন দেখলাম, নিচের কোনটি উপন্যাস নয়, তাহলে ওখানে 3টা উপন্যাসের সাথে একটা প্রবন্ধ ছিল, কবিতার কথা হচ্ছে তোমার জীবনানন্দ দাশের প্রবন্ধ। এখন তোমার ওখানে দিল 20 বৃক্ষ, আর বাকি 3টা নাম। তুমি তো 20 বৃক্ষ কি প্রবন্ধ না উপন্যাস তুমি বুঝতে পারবা না। আর একটা কথা সবসময় মনে রাখবা, বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখন যেহেতু 11 জনের আমরা শুরু করেছি, তাহলে ঈশ্বরচন্দ্র খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ঈশ্বরচন্দ্র থেকে কী কী ইম্পর্ট্যান্ট সেটা আমরা দেখলাম। এখন আসো বঙ্কিম যদি পড়তেই হয়, তাহলে বঙ্কিম থেকে আছেই বাকি, বঙ্কিম থেকে আছেই তো উপন্যাস, রাইট? তাহলে বঙ্কিমের উপন্যাসগুলোই ভালো করে পড়তে হবে। তাহলে খেয়াল করো, অন্তত নামগুলো ভালো করে জানতে হবে, চরিত্রগুলো জানতে হবে। তাহলে দেখো রাশিয়ান কবিরাই, রাশিয়ান তাহলে কি প্রথমেই দেখো রাজসিংহ, শীতে কি সীতারাম, তারপর আন মানে হচ্ছে আনন্দমঠ, বুঝতে পেরেছো? আন মানে হচ্ছে আনন্দমঠ। কতে হচ্ছে কপালকুণ্ডলা, বিতে 20 বৃক্ষ, তারপর হচ্ছে তোমার রাইতে কি তোমার রাধারানী, ইন্দিরা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা মিলাই নিবা, এখান থেকে পড়ে ফেলবা। চলে আসছি ওনার উপন্যাসগুলো সম্পর্কে আমরা অল্প অল্প জানবো, ঠিক আছে? সামাজিক উপন্যাস 20 বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। এই 20 বৃক্ষের তোমার চরিত্র হচ্ছে সূর্যমুখী, নগেন্দ্র, কুন্দনন্দিনী। আর কৃষ্ণকান্তের উইল হচ্ছে ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার 20 বৃক্ষ উপন্যাসের ছোট্ট করে কাহিনী দেওয়া আছে, এটা মনে রাখতে হবে, দেখতে হবে। তোমরা পড়ে নিবা, আমি এখন পড়বো না, পড়লে মনোযোগ থাকবে না, তোমরা নিজেরা পড়ে নিবা। পড়ার কারণ কি বলো তো? দেখো তোমাকে বিশাল একটা উপন্যাস থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, তুমি পড়বা একটা স্লাইড, এরপরও তুমি যদি বলো যে আমার কষ্ট লাগে, তাহলে কিছু করার নাই, তাহলে তোমার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখা লাগবে না। হ্যাঁ, এক্ষেত্রে বলো তো এটা পড়ার কারণ কি? এটা পড়ার কারণ হচ্ছে তুমি সহজে চরিত্রগুলো মনে রাখতে পারবা। তোমাকে যখন ছোট করে কাহিনী বলা হবে, তখন তুমি চরিত্রটা মনে রাখতে পারবা। কৃষ্ণকান্তের উইল ওনার শ্রেষ্ঠ উপন্যাস। কৃষ্ণকান্তের উইল, এখানে দেখো তোমার কাহিনীটা দেওয়া আছে। এই উপন্যাসের রোহিণী, গোবিন্দলাল আর ভ্রমরের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণনা করা আছে। তো ত্রিভুজ প্রেম মানে তো বুঝোই, এখানে মূল জিনিসটা সেটা হচ্ছে তোমার এই রোহিণী আর গোবিন্দলাল আর ভ্রমর। এই গোবিন্দলাল একটা ঝামেলা করে, সেটা হচ্ছে যারে বিয়ে করে একবার তার কাছে যায়, একবার আরেকজনের কাছে যায়, আবার আসে আবার যায়, এইসব কাহিনী নিয়ে হচ্ছে তোমার এই সিনেমা বলতেছি, এই উপন্যাস। এটা একটু ভালো করে পড়ে রাখিও, এটা মানে সিনেমাও আছে। তারপর রাজসিংহ, এটা হচ্ছে খাঁটি ঐতিহাসিক উপন্যাস। প্রশ্নগুলো এভাবে আসতে পারে যে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস? তার রাজ দেখলেই তুমি বুঝে যাবে এটা কি ঐতিহাসিক উপন্যাস। সব কাব্য উপন্যাসে এক কাহিনী। কাব্য উপন্যাস আসে কোত্থেকে বলো তো? জীবন থেকে, তাই না? আমাদের সমাজ থেকে, আমাদের চারপাশ থেকে আসে কাব্য উপন্যাসের কাহিনী। রাজসিংহ,
এটা একটা ঐতিহাসিক উপন্যাস এবং মোগল সম্রাট আওরঙ্গজেব ও রাজপুত রাজা রানা রাজসিংহের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই উপন্যাসের মূল বিষয়। তাহলে রাজসিংহ যেহেতু একটা চরিত্রের নামই হচ্ছে রাজসিংহ। আর কে? চঞ্চল কুমারী, জেবুন্নেসা, এই নামগুলো মনে রাখবা। ত্রয়ী উপন্যাস কী কী দেখো। ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। আচ্ছা, ত্রয়ী উপন্যাস কি? শোনো, ট্রিওলজি। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার এই 3টে উপন্যাসের কি ধারাবাহিকতা থাকবে। কিন্তু তুমি আবার কি করতে পারবা? তুমি আবার যে কোনো একটা আলাদা আলাদা পড়তে পারবা। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে ত্রয়ী উপন্যাস হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। প্রশ্ন থাকতে পারে যে নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস নয়? কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম, কোনটা? আদর্শ। আচ্ছা, খুবই ভালো। আদর্শ, হ্যাঁ, ত্রয়ী উপন্যাস আদর্শ। এই যে ভেরি গুড, তোমরা মনে রাখবা ত্রয়ী উপন্যাস কি? আদর্শ। আদর্শ কি? আনন্দমঠ দতে হচ্ছে দেবী চৌধুরানী, আর হচ্ছে সীতারামে হচ্ছে সীতারাম। একজন এক একভাবে মনে রাখতে পারো, যে যেভাবে রাখো কোনো সমস্যা নেই। তাহলে আনন্দমঠ হচ্ছে আনন্দমঠ, দেবী চৌধুরানী আর সীতারাম, এই 3টা হচ্ছে ত্রয়ী উপন্যাস। এরকম অসংখ্য ত্রয়ী উপন্যাস আছে, যেমন তোমার সুনীলের আছে, তারপর হচ্ছে সমরেশ মজুমদার। মোট কথা হচ্ছে তোমার বাঙালি লেখক যারা ইন্ডিয়ান, এদের অনেকেরই আছে, তাই না? যেমন এখন তো সময় নেই, নাহলে আমি বলতাম যে সুনীলের যে 3টা, সেই 3টা যেন অবশ্যই পড়ো। কি কি? সেই সময়, প্রথম আলো, পূর্ব পশ্চিম, এই 3টা অবশ্যই পড়বা। আনন্দমঠ, আনন্দমঠ হচ্ছে, যেহেতু তোমার আনন্দ মঠ দেখতে পাচ্ছ, বুঝাই যাচ্ছে এটা কি। একটু খেয়াল করো, এটা হচ্ছে ৭৬ মনন্তর, আর অন্যদিকে সন্ত্রাসী বলতেছি সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত। এটা যদি তুমি পড়ো আসলে খুব ভালো লাগার মতো। তো এটা পড়ার পর তোমার পড়তে তো আর পারবা না, এখন এত বড় উপন্যাস, জাস্ট এই জিনিসটা একটু পড়ে রাখবা, তাহলে তোমার মনে থাকবে, ঠিক আছে? আর প্রেক্ষাপট থেকে আসতে পারে, এটা চরিত্রের সাথে প্রেক্ষাপটটাও ইম্পর্টেন্ট। তাহলে প্রেক্ষাপট কী কী? ৭৬ মন্বন্তর, আরেকদিকে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, ঠিক আছে? আচ্ছা, এইটাতে হচ্ছে বন্দে মাতরম সঙ্গীতটা সংযোজিত আছে কোথায়? আনন্দমঠে। তারপর আসে সীতারাম, এটা সর্বশেষ উপন্যাস। এটা হচ্ছে তোমার রাজা সীতারামের রাজ্য ছিল মাগুরার মোহাম্মদপুরে। তো সেখানে ওনার পোস্টিং হয়েছিল কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তখন তিনি এই উপন্যাসটা লিখেছিলেন, ঠিক আছে? তারপর দেবী চৌধুরানী, উনি হচ্ছেন মূলত রংপুরের পীরগাছার একজন জমিদার ছিলেন দেবী চৌধুরানী। তো বঙ্কিমচন্দ্র যখন সেখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, তখন তিনি এই দেবী চৌধুরানী যিনি, ওনার বিভিন্ন ঘটনা জানতে পারেন, তখন তিনি সেটা নিয়ে একটা উপন্যাস লিখেন, নাম হচ্ছে দেবী চৌধুরানী, ঠিক আছে? মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। রজনী, চরিত্র হচ্ছে অমরনাথ আর হচ্ছে লবঙ্গলতা। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে চলে আসছি আমরা, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে চলে আসছি। হ্যাঁ, তারাশঙ্করেরও আছে প্রবন্ধ, হচ্ছে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, এটা সবাই জানো। আর কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধগুলো, সেগুলো হচ্ছে তোমার কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি, এগুলো সবাই পারবা। এটা খুব ইম্পর্ট্যান্ট সম্পাদিত পত্রিকা, সেটা হচ্ছে বঙ্গদর্শন। তাহলে আমরা কিসের থেকে পড়বো? চরিত্রগুলো আমরা মনে রাখা। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের পরে অবশ্যই পড়াবো, কেন পড়াবো না? ভ্রমর, রোহিণী, গোবিন্দলাল, বলো তো কোন উপন্যাস? নবকুমার, কপালকুণ্ডলা, মতিবিবি, দেখলেই বোঝা যায় কার কোন উপন্যাস। কপালকুণ্ডলা, তাই না? আয়েশা তিলোত্তমা। আচ্ছা, আয়েশা তিলোত্তমা দেখো, দুর্গেশ নন্দিনী, এই নামগুলো দেখলে বুঝবা। আয়েশা তিলোত্তমা। বঙ্কিমচন্দ্রের উক্তি, পথিক তুমি পথ হারাইয়াছ, একটু আগে বললাম, বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক সংলাপ, বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক সংলাপ। তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন? তাও কপালকুণ্ডলা, প্রদীপ নিভিয়া গেল, এটা হচ্ছে কপালকুণ্ডলা এবং বিষবৃক্ষ, দুটোতেই আছে। কি কি পড়লাম বলো? বঙ্কিমচন্দ্র নিয়ে পড়েছি, রাইট? সবাই খেয়াল করো, বঙ্কিমচন্দ্র নিয়ে পড়েছি, সবাই খেয়াল করো। কত সালে জন্ম? 1838। 1838, মৃত্যু হচ্ছে 1894। ওকে, কে ছিলেন? কোথায় জন্মগ্রহণ করেছেন? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর এগুলো না একদম মুখস্থ। কেন মুখস্থ? এগুলো হচ্ছে 9-10-এ যখন ছিলাম, তখন হচ্ছে তোমার কবি পরিচিতি ছিল না। এই কবি পরিচিতি পড়তে পড়তে দেখা যেত এগুলো একদম মুখে চলে আসছে, তাই না? যে পশ্চিমবঙ্গ জেলার পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? আদিনিবাস হচ্ছে হুগলি জেলার দেশমুখ গ্রাম। ছদ্মনাম কি বলো? ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, রাইট? কমলাকান্ত। এবং উনি সার্থক উপন্যাসের স্থপতি, রাইট?
পিতা হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এটুকু দরকার নাই। আমরা ওনাকে কি বলবো? বঙ্কিমচন্দ্রের নাম মুখে আসার সাথে সাথে আমরা ওনাকে কি বলবো? বাংলা উপন্যাসের জনক, বাংলা উপন্যাসের জনক। ঠিক আছে, বাংলা উপন্যাসের জনক। তারপর আসো, তিনি প্রথম কিসের মাধ্যমে সাহিত্যে যাত্রা করে সাহিত্যিক হিসেবে? ঈশ্বরচন্দ্র গুপ্তের যে সংবাদ প্রভাকর পত্রিকা, সেটাতে তোমার কবিতা প্রকাশের মাধ্যমে। ওনার যে প্রথম কাব্য, ওটার কী নাম ছিল? ললিতা তথা মানস। ললিতা তথা মানস। ওকে। আর প্রথম উপন্যাস কোনটা ছিল? প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী? মোটেও না। ওনার প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ। কে? রাজমোহনস ওয়াইফ, আরেকজনের ওয়াইফ নিয়ে লিখছে। তোমরা দেখো এই কাজ করো না, ঠিক আছে? লিখলে নিজের ওয়াইফকে নিয়ে লিখিও। আচ্ছা, তারপর খেয়াল করো, নিজের ওয়াইফকে নিয়ে কেন লিখে নেই বলো তো? নিজের ওয়াইফ সম্পর্কে বেশি জানে না, বুঝছো? একটা লোকের বউ হারাই গেছে, বুঝছো? তো বউ হারাই গেছে, পুলিশের কাছে ফোন দিছে। তো পুলিশ বলতেছে আপনার বোর নাম কি? বোর নামটা পাচ্ছে। বলছে ওর রং কেমন ছিল? কখনো খেয়াল করি নাই। তারপরে বলতেছে ওর হাইট কতটুকু ছিল? বলছে 5 হইতে পারে, 6 হইতে পারে। তারপর বলছে ও কী পরছিল, শাড়ি না 3 পিস? বলতেছে ওইটা তো খেয়াল করি নাই। তো বলতেছিল আচ্ছা, এরকম আরও অনেকগুলো প্রশ্ন করছে, সবগুলো হচ্ছে খেয়াল করি নাই, আসলে মনে নাই। তারপর জিজ্ঞেস করছে আচ্ছা ও কোথায় ছিল? বলছে ও তো আমার গাড়িটা নিয়ে গেছে। এরপর ওরা যখন ওর গাড়ি সম্পর্কে জিজ্ঞেস করছে, বুঝছো, গাড়ির ডিটেলস এমনভাবে বলছে, তখন পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার গাড়িটা খোঁজার ব্যবস্থা করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, কোথায় ছিলাম? প্রথম উপন্যাসে ছিলাম, রাজমোহনস ওয়াইফ। এটা হচ্ছে প্রথম উপন্যাস, এটা ইংরেজিতে লেখা। আজকে থ্যাংক ইউ স্লাইড নাই। থ্যাংক ইউ স্লাইড হচ্ছে এই 10টার পরে গিয়ে আরও 20 জন, তারপর হচ্ছে থ্যাংক ইউ স্লাইড। রাজমোহন সাহেব, তাহলে এটা হচ্ছে প্রথম ইংরেজি উপন্যাস। তারপর হচ্ছে যারা খুব সিরিয়াস তারা এখন রাগ হয়ে যাবে, খেয়াল করো। এরপর দুর্গেশনন্দিনী। দুর্গেশনন্দিনী হচ্ছে প্রথম বাংলা উপন্যাস, একই সাথে প্রথম সার্থক উপন্যাস। এখন আসো, প্রথম সার্থক উপন্যাস আর প্রথম রোম্যান্টিক উপন্যাস। প্রথম সার্থক রোমান্টিক কিন্তু ভিন্ন। প্রথম সার্থক রোমান্টিক কোনটা? সেটা হচ্ছে তোমার কোনটা বলো? কপালকুণ্ডলা প্রথম রোমান্টিক উপন্যাস। ঠিক আছে, বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস। ওকে, এটা কেন্দ্রীয় চরিত্র কে? নবকুমার আর কপালকুণ্ডলা। আর কপালকুণ্ডলার আরেকটা নাম হচ্ছে মৃন্ময়ী, এটা একটু মনে রাখো। হ্যাঁ, মৃন্ময়ী। কপালকুণ্ডলার আরেকটা নাম হচ্ছে মৃন্ময়ী। ঠিক আছে, তারপর আমরা কি কি মনে রাখবো? ওনার অন্যান্য যে উপন্যাস সেগুলো সম্পর্কে মনে রাখবো, যেমন সামাজিক উপন্যাস বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ, এটা আমরা অবশ্যই মনে রাখবো। তারপর হচ্ছে তোমার রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ, এটা একটু আগে বলেছিলাম। এবং আনন্দমঠ উপন্যাসে তোমার বন্দে মাতরম যে সঙ্গীত, সেটা হচ্ছে সংযোজিত আছে। ত্রয়ী উপন্যাস বলেছিলাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী আর হচ্ছে তোমার সীতারাম। ঠিক আছে, সীতারাম, এই 3টা হচ্ছে ত্রয়ী উপন্যাস। কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানস, একদম প্রথমেই বলেছি। কমলাকান্ত, কমলাকান্ত হচ্ছে ওনার একটা তোমার প্রবন্ধ সংকলন, এবং বলা যায় এটা হচ্ছে নকশা জাতীয় রম্য রচনা। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র আর হচ্ছে কমলাকান্তের জবানবন্দি। ঠিক আছে, আর ওনার সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন। ওকে, আর ওনাকে বলা হয়ে থাকে বাংলার স্কট। কি বলা হয়? বাংলার স্কট। ওয়াল্টার স্কটের সাথে তুলনা করে ওনাকে বলা হয় বাংলার স্কট। শুরু করে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। মাইকেলের পরে শেষ, মাইকেলের পরে শেষ। মাইকেল পর্যন্ত পড়া দিব আজকে। বস, বস মানে পুরা বস। দেখো, খেয়াল করো সবাই। মাইকেল মধুসূদন দত্ত, দেখলেই বোঝা যায় বস। কেন বলো তো? 2টা টাইটেল লাগাইছে, একটা দত্ত আর একটা মাইকেল, তাই না? আচ্ছা, ওনাকে বলা হয় দত্ত কুলোদ্ভব। কেন দত্ত কুলোদ্ভব? কারণ হচ্ছে কুল মানে কি? কুল মানে হচ্ছে বংশ, কারণ ওনার দত্ত বংশে জন্ম। দত্ত বংশে জন্ম হলেও ওনার নামের শুরুতে কি লেগেছিল? মাইকেল, কারণ তিনি কি করেছিলেন? খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। হ্যাঁ, তাহলে খেয়াল করো, মাইকেল মধুসূদন দত্ত জন্ম হচ্ছে 1824 সালের 25 জানুয়ারি, আর যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, দত্ত কুলোদ্ভব কবি কেন বলা হচ্ছে? কারণ তিনি রাজনারায়ণ দত্ত এবং তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান।
জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। তাহলে কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বাবার নাম কি? রাজনারায়ণ দত্ত। মাঝে মধ্যে অদ্ভুত অদ্ভুত একটা দুইটা প্রশ্ন আসে, একটা দুইটা প্রশ্ন আসে যে অমুকের বাবার নাম কি, হ্যাঁ, এরকম একটা দুইটা থাকে, তো একটু মনে রাখবা, ঠিক আছে? দত্ত বংশে জন্মের কারণে, আচ্ছা কপোতাক্ষ নদ, সমস্যা নেই, নদ হবে। আচ্ছা, দত্ত বংশে জন্মের কারণে মাইকেল মধুসূদনকে বলা হয় দত্ত কুলোদ্ভব, মানে দত্ত বংশে উদ্ভব, কুল মানে বংশ জানো। 1833 সালে হিন্দু কলেজে ভর্তি হন এবং সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষা শিখেন, ঠিক আছে? খেয়াল করো, খ্রিস্ট ধর্মগ্রহণ 1843 সালে মাত্র 19 বছর বয়সে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকেই তার নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত হয় এবং সেই ধর্মান্তকরণ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, সেটা এখন পর্যন্ত করে, আর তখন তো করবেই, তাই না? এবং তিনি হিন্দু কলেজে খ্রিস্টানদের অধ্যয়ন নিষিদ্ধ বলে তিনি এই কলেজ থেকে বিতাড়িত হন, হিন্দু কলেজে ছিল, এবং 1844 সালে তিনি বিশপস কলেজে ভর্তি হন এবং তার খ্রিস্ট ধর্ম দীক্ষিত হওয়ার একটাই কারণ ছিল, তিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের প্রতি ওনার অনেক বেশি ঝোঁক ছিল এবং তিনি ভার্জিল, দান্তে, মিল্টনের মতো একদম বড় কবি হওয়ার মানে স্বপ্ন দেখতেন এবং তিনি চিন্তা করতেন, তিনি অনেক বেশি লর্ড বাইরনের সাহিত্যকর্ম দ্বারা, জীবন দ্বারা প্রভাবিত ছিলেন এবং তিনি মনে করতেন যে তিনি ইংল্যান্ডে গিয়ে সাহিত্য রচনা করবেন এবং তিনি যদি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তাহলে ওনার জন্য বিলেত যাওয়া অনেক বেশি কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তাই না? মাইকেলের মা না, তোমার কবি ছিলেন জীবানন্দ দাশের মা কবি ছিলেন কুসুম কুমারী দাস। কাব্যচর্চা শুরু, হিন্দু কলেজে অধ্যয়নের সময় মধুসূদন কাব্যচর্চা শুরু করেন। তখন তার কবিতা জ্ঞানান্বেষণ, বেঙ্গল স্পেক্টেটর, লিটারেরি গ্ল্যামার, তারপর হচ্ছে ক্যালকাটা লাইব্রেরি গ্যাজেট, এগুলোতে হচ্ছে তোমার বিভিন্ন পত্রিকায় তখন প্রকাশিত হতো। এবং মাদ্রাজ কমন ও পত্রিকা সম্পাদনা, একটু খেয়াল করো। মধুসূদন ভাগ্যান্বেষণে তোমার 1848 সালে মাদ্রাজে গমন করেন এবং সেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং প্রথমে মাদ্রাজ মেল অরফ্যান অ্যাসাইলাম স্কুলে এবং পরে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাই স্কুলে শিক্ষকতা করেন এবং মাদ্রাজের সঙ্গে মধুসূদনের জীবন অনেক বেশি ঘটনা জড়িত ছিল। তিনি সেখানে সাংবাদিক এবং কবি হিসেবে পরিচিতি লাভ করেন। কোথায়? মাদ্রাজে। এবং তখন তিনি ইউরেশিয়ান, তারপর হিন্দু ক্রনিক্যাল, তারপর হচ্ছে মাদ্রাজ স্পেক্টেটর, এই তোমার এর সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এগুলো একটু মনে রাখো। কেন মনে রাখো? এই প্রশ্নগুলো এখনও আসে নাই যে তিনি কোন পত্রিকার সম্পাদনা করেন। বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ, পূর্ব পশ্চিমে অনেক বেশি আছে মাইকেল সম্পর্কে। পূর্ব পশ্চিমে না তো, সেই সময় না ছিল। পূর্ব পশ্চিম কীভাবে? পূর্ব পশ্চিমে তো তোমার হচ্ছে শেষে তোমার দেশ বিভাগ, তোমার মুক্তিযুদ্ধ এগুলো চলে আসে, তাই না? পূর্ব পশ্চিমে তো মুক্তিযুদ্ধ চলে আসে, মুক্তিযুদ্ধ পরবর্তী অনেক কিছু তোমার আসে। হ্যাঁ হ্যাঁ, সেই সময়ে। আচ্ছা, খেয়াল করো, মাদ্রাজে অবস্থানকালেই তিনি টিমোথি পেন পোয়েম, আমরা ওনার একটা ছদ্মনাম পেয়ে গেলাম। কি নাম? টিমোথি পেন পোয়েম ছদ্মনামে প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি এবং দ্বিতীয় গ্রন্থ ভিশনস অফ দ্য পাস্ট প্রকাশিত হয়। তাহলে আমরা খেয়াল করলাম এখানে আমরা দুটো কাব্যের নাম পেয়েছি এবং প্রথম কাব্যটার নাম আমরা পেয়ে গেছি কি নাম? দ্য ক্যাপটিভ লেডি, রাইট? দ্য ক্যাপটিভ লেডি, এবং আমরা ছদ্মনাম পেয়ে গেছি। তাহলে ওনার প্রথম কাব্য এবং প্রথম ছদ্মনামটা আমরা কি পেয়ে গেছি, তাই না? তারপর আসো, তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে মাদ্রাজের হিন্দু ক্রনিক্যাল, মাদ্রাজ ক্যালকুলার এবং স্পেক্টেটর পত্রিকায় কবিতা লিখতেন। তাহলে ওনার ছদ্মনাম কি আসতে পারে? টিমোথি পেন পোয়েম। এটা এখনও আসে নাই। নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, একটু সবাই খেয়াল করো তো। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে বলো তো? বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, কিন্তু বলা হয়ে থাকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি আর কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবি একই অর্থে নয়। মাইকেল মধুসূদন যেটা করেছেন সেটা হচ্ছে তিনি রাজনৈতিক পরাধীনতা, সামাজিক অনাচার, অত্যাচার, হ্যাঁ, এই যে শোষণ, নিপীড়ন, এই বিষয়গুলো নিয়ে ওনার মানে তোমার সবসময় বক্তব্য অনেক সোচ্চার ছিল। উনি জোরালো, মানে ওনার কবিতার মাধ্যমে তিনি এই বিষয়গুলো অনেক বেশি প্রকাশ করতেন, বিদ্রোহ প্রকাশ করতেন, হ্যাঁ, এই বিষয়গুলোর বিরুদ্ধে ছিলেন। এই যে তোমার সবসময় সাম্যবাদের পক্ষে ছিলেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই কারণে নজরুলকে বিদ্রোহী বলি, কিন্তু মাইকেল আসলে এই অর্থে বিদ্রোহী ছিলেন না। আমরা এখন পর্যন্ত তোমার এই যে মধ্যযুগের শুরু থেকে বা প্রাচীন যুগের শুরু থেকে মধ্যযুগ পর্যন্ত আমরা একই ধরনের কী পাচ্ছি? কাব্য পাচ্ছি। এখানে কোনো কী নাই, কোনো পার্থক্য নাই, কোনো মানে সেই একই ধরনের। এই প্রথমবারের মতো সাহিত্যের যে ধারাটা, সেই ধারার ক্ষেত্রে প্রথম বিদ্রোহী কে হয় বলো তো? প্রথম ধারাটার ক্ষেত্রে বিদ্রোহী হয় হচ্ছে মধুসূদন। তোমার
মাইকেল মধুসূদন। হ্যাঁ, এবং মধুসূদন প্রাচীন ও মধ্যযুগের যে সাহিত্য রচনার যে ধারা সেটা ভেঙে একটা নতুন ধারা সৃষ্টি করেন এবং একে একে তিনি কি করেন, তিনি তোমার সার্থক মহাকাব্য, সার্থক নাটক, তারপরে অমিত্রাক্ষর ছন্দে বিভিন্ন কাব্য রচনা শুরু করেন এবং বাংলা সাহিত্যকে মাত্র 6 বছরে, বলা যায় 600 না, বলা যায় 6000 বছর কি করেছেন, এগিয়ে দিয়েছেন, তাই না? বস আমাদের মানে সবসময় আমাদের স্যার বলতো, যে ওনার নাম আসলেই বলতো মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি আমরা এই অর্থে বলবো, কারণ তিনি সাহিত্যের ধারা ভেঙে দিয়েছিলেন, এই অর্থে তিনি বিদ্রোহী কবি। ঠিক আছে, দুইটা একসাথে কি থাকবে প্রশান্ত, কোনো টেনশন করে না, দুইটা একসাথে থাকবে না। হয়তো এভাবে প্রশ্নটা থাকতে পারে, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, এভাবে যদি থাকে আর কি। আসলে একটা আমি তোমাদের একটা কথা বলি, এখন হচ্ছে তোমার অনেক প্রশ্ন দেখা যায় আসলে পরীক্ষায় আসবে না, কিন্তু বিভিন্ন গাইড বই হোক, কোচিং হোক, বা নিজেদের প্রশ্ন বাড়ানোর জন্য হোক, যেভাবেই হোক অনেক বেশি প্রশ্ন তৈরি করে রেখেছে বা অনেক বেশি প্রশ্ন সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তো এই কারণে অনেক বেশি মানে কনফিউশনে থাকে বা কনফিউজ হয়ে যায় বা চিন্তা করে আমি কি আসলে এত কিছু পড়বো। আমি সবসময় তোমাদের বলবো, তোমরা মূল বিষয়টা জানার চেষ্টা করবা, মূল বিষয়টা ভালো করে পড়বা, ঠিক আছে? তো এটা জাস্ট এভাবে আসতে পারে যে বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি কে, মানে এটা আসলে এই যে সাহিত্যের যে ধারা, রচনার যে ধারা, সেটা যে ভেঙে নতুন ধারা সৃষ্টি করেছেন, এই জন্যই বলা হয়েছে প্রথম বিদ্রোহী কবি। কিন্তু বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি একজন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, আচ্ছা। মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি, তিনি কাব্য সাহিত্যে আধুনিকতার জনক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেটের প্রবর্তক, প্রথম প্রহসন রচয়িতা, প্রথম মহাকাব্য রচয়িতা। ঠিক আছে, এবং বাংলা সাহিত্যে আধুনিকতার জনক অলরেডি বলেছি। মাত্র কাব্য জগতে মাত্র 7 বছর তিনি যুক্ত ছিলেন, একটু আগে যেটা বললাম 1860 থেকে 66 পর্যন্ত, তাই কবিকে ক্ষণিকের অতিথি কবিও বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখো ওনার কাব্যগুলো, দ্য ক্যাপটিভ লেডি একদম প্রথমে আমরা যেটা দেখলাম, তিনি কি এটা নিজের নামে লিখেছিলেন না ছদ্মনামে লিখেছিলেন বলো তো? ছদ্মনামে, টিমোথি পেন পোয়েম ছদ্মনামে তিনি এটা লিখেছিলেন। ঠিক আছে, তারপর তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলি, তারপর হচ্ছে হেক্টর বধ। দ্য ক্যাপটিভ লেডি এটা হচ্ছে প্রথম রচিত প্রকাশিত কাব্য, মনে রাখবা দ্য ক্যাপটিভ লেডি। যে কোনো সময় মানে বিখ্যাতদের, উনি তো অতি বিখ্যাত, অতিরিক্ত বিখ্যাত, তো ওনার প্রথম যেহেতু এটা একটু মনে রাখবা, দ্য ক্যাপটিভ লেডি প্রথম 1849 সালে, কোথাও কোথাও আবার 48ও দেওয়া আছে। প্রথমে মধুসূদন দত্তের কবি হিসেবে আত্মপ্রকাশ ইংরেজি কবিতায়, এই যে এটা দ্য ক্যাপটিভ লেডি 1848 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে মাদ্রাস থেকে, এই যে মাদ্রাস সার্কুলেটর পত্রিকায় তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে দ্য ক্যাপটিভ লেডি এবং দ্য ভিশনস অফ দ্য ফার্স্ট শীর্ষক দুটি ইংরেজি কাব্যে পৃথ্বীরাজ সংযুক্তার কাহিনী বর্ণনা করেন। ঠিক আছে, তিলোত্তমা সম্ভব কাব্য সবাই একটু খেয়াল করো, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্য এবং ওনার প্রথম বাংলা কাব্য। কারণ এর আগে কিসে লিখেছিলেন? এর আগে তিনি ইংলিশে লিখেছিলেন। সবাই প্রথমে কে তোমার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্রকে পড়েছি, তিনিও প্রথমে কিসে লিখেছিলেন? ইংলিশে লিখেছিলেন। কিন্তু তারও আগে যার জন্ম তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কি করেছেন? তিনি উল্টো বাংলাটা অনেক ছড়িয়ে দিয়েছেন, তাই না? আচ্ছা, এই কাব্যের প্রথম 2 স্বর্গ মানে অধ্যায় রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রকাশিত হয়েছে। বলো তো এই নামটা আমরা কোথায় পড়েছিলাম? দেখি কার মনে আছে, কোথায় পড়েছিলাম? প্রাচীন যুগে, হ্যাঁ প্রাচীন যুগে। আচ্ছা, তো যতীন্দ্রমোহন ঠাকুরের প্রেরণায় এই কাব্য সৃষ্টি বলে তাকে এই গ্রন্থ উৎসর্গ করেন। দরকার নাই কাকে উৎসর্গ করেছেন, কি করেছেন, কোনো দরকার নেই। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে লিখিত প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। ঠিক আছে, তারপর আসো ব্রজাঙ্গনা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক গীতিকাব্য। ব্রজাঙ্গনা তাহলে কি বিষয়ক? রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক। ঠিক আছে, এবং এটার প্রথমে নাম ছিল রাধা বিরহ। এখান থেকেই বোঝা যাচ্ছে এটা কি রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত একটা গীতিকাব্য, এবং তিনি এটা প্রকাশিত হয় 1861 সালে। তিনি এটা 1860 সালে তিনি রচনা করেছেন মেঘনাদ বধ কাব্য রচনার আগে। ঠিক আছে, বীরাঙ্গনা কাব্য এটা একটু সবাই মনে রাখবা, সবাই খেয়াল করো। বীরাঙ্গনা কাব্য বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক পত্রকাব্য। কী পেলাম? একটা পত্রকাব্য পেলাম। বলো তো এর আগে পত্র সাহিত্য কোথায় পেয়েছিলাম? লিপিমালা পেয়েছিলাম। কার ছিল সেটা? রামরাম বসুর ছিল। ভেরি গুড। আচ্ছা,
তো এখানে মূলত যেটা হয়েছে, এখানে মূলত 11টা পত্র আছে এই বীরাঙ্গনা কাব্যে। মূলত পুরাণের যে 11 জন নারী, পুরাণের যে 11 জন নারী তারা হচ্ছে তোমার স্বামী বা প্রেমিকের উদ্দেশ্যে এই পত্রগুলো লিখেছে। যারা প্রেমিকের উদ্দেশ্যে লিখছে তারা ঠিক আছে বুদ্ধিমান, বুদ্ধিমতী যেটাই বলো। যারা স্বামীর উদ্দেশ্যে লিখছে, তোমাদের কী মনে হয় মানে স্বামী পত্রিকা তোমার চিঠিগুলো পড়বে কি মনে হয়? বউরা যদি চিঠি লিখে বা তোমার ধরো মেসেজ দেয়, মেসেজে কী থাকে জানো? মেসেজে থাকে 1 কেজি আলু, তারপর হচ্ছে তোমার হুইল পাউডার, বুঝতে পারছো, 2 কেজি পেঁয়াজ। তো 2 কেজি পেঁয়াজ শুনলে আবার অনেকে রাগ হয়ে যায়, কারণ পেঁয়াজের দাম তো অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো। তারপর তো এখানে তাহলে আমরা কি পেলাম? বীরাঙ্গনা কাব্য পেয়েছি, তাই না? বীরাঙ্গনা কাব্য হচ্ছে তোমার বীরাঙ্গনা কাব্য। তাহলে বীরাঙ্গনারা যেহেতু লিখছে, কি লিখছে? সবগুলো পত্রকাব্য, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো চতুর্দশপদী কবিতা বলি। এগুলো হচ্ছে তোমার সনেট সংকলন। চতুর্দশপদী কবিতা বলি বাংলা ভাষায় প্রথম সনেট কাব্য। এখানে 102টা সনেট আছে, একটু খেয়াল করো তো। তাহলে বাংলা ভাষার প্রথম সনেট কাব্য কোনটা? বাংলা ভাষার প্রথম সনেট কাব্য হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, মানে সনেট কাব্য বলছে, মানে এগুলো সব একসাথে। আর যখন সনেট, শুধু সনেট বলবে, বাংলা ভাষার প্রথম সনেট সেটা হচ্ছে বঙ্গভাষা। বাংলা ভাষার প্রথম সনেট বঙ্গভাষা, আর সবগুলো সনেট একসাথে, একটা একটা কাব্য কবিতা সব একসাথে, সব একসাথে। তাহলে সেটা কি? চতুর্দশপদী কবিতা বলি। এগুলো সবগুলো একসাথে সনেট, ঠিক আছে। হেক্টরবধ, মাইকেল মধুসূদন দত্তের গ্রন্থ হেক্টরবধ। এটা হচ্ছে হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি স্বর্গের গদ্যে রচিত অনুবাদ। হ্যাঁ, এটা দরকার, মাঝে মধ্যে আসে যে নিচের কোনটি এরকম হিসাবে আসে। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, সবাই একটু খেয়াল করো, এটার প্রকাশ সালটা মনে রাখবা, অবশ্যই মনে রাখতে হবে। বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মহাকাব্য আরও আছে হেমচন্দ্রের, তারপর নবীনচন্দ্রের, হ্যাঁ, কিন্তু একটা মাত্র কায়কোবাদের একটা মাত্র সার্থক মহাকাব্য, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। কারণ মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বাকিগুলো ফিল আপ করতে পারে নাই। তাহলে মহাকাব্যের যে বৈশিষ্ট্যগুলোর কারণে সেটা সার্থক মহাকাব্য হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একমাত্র কোথায় পেয়েছি? সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যে পেয়েছি। এবং এটা উৎসর্গ করেছিলেন রাজা দিগম্বর মিত্রকে, এখনও আসে নাই, আসবে কিনা জানি না। কাহিনী নেওয়া হয়েছে রামায়ণ থেকে, কাব্যের নায়ক হচ্ছে রাবণ। এই প্রথমবারের মতো দেখো উনি যে মানে এই যে ধারাটা ভেঙে দেয়, এটা তার একটা প্রমাণ। রাবণ মূলত কি বলো তো? রামায়ণে রাবণ মূলত কি বলো তো? ভিলেন, রাইট? রামায়ণে রাবণ হচ্ছে ভিলেন। এখন আমরা প্রথমবারের মতো আমরা পাচ্ছি একজন ভিলেন নায়ক। কিভাবে? নায়ক কারা বলো তো? নায়ক কারা? নায়ককে নায়ক হচ্ছে মোহাম্মদ মাসুদ। আচ্ছা, নায়ক রাম। বিষয় আমি রাম না রাবণ আমি সেটা বুঝে নেই, মানে নায়ক কারা হয় বলো তো? আচ্ছা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মনোযোগ যার দিকে থাকে সেই কে? কেন্দ্রীয় চরিত্র। একদম প্রথম থেকে আমাদের মনোযোগ যার দিকে থাকে সে কে? সে হচ্ছে নায়ক, রাইট? হ্যাঁ, এখন খেয়াল করো, মেঘনাদ বধ কাব্যে তোমার ভিলেন হচ্ছে কে? ভিলেন হচ্ছে তোমার, ধরে রাখো যেহেতু রামায়ণ থেকে কাহিনী নেওয়া হয়েছে, তাহলে রাবণ হওয়ার কথা, রাইট? তাহলে রাবণ তোমার সীতাকে ধরে এনেছে এবং রাম লক্ষ্মণ হচ্ছে তোমার যুদ্ধ করে সীতাকে নিয়ে যাবে, রাইট? রাবণকে পরাজিত করে। এখন কাব্যটা এমনভাবে লেখা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমার একে একে রাবণের সন্তানরা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে। এগুলো দেখতে দেখতে মানুষের মন তোমার রাবণের জন্য হাহাকার করে ওঠে, যে রাবণ তো সব হারাই ফেলতেছে। হ্যাঁ, এখানে নায়ক হয়ে ওঠে কে? নায়ক হয়ে ওঠে তোমার রাবণ। এখানে স্বর্গ মানে অধ্যায় আছে হচ্ছে 9টা। অন্যান্য চরিত্র মেঘনাদ মানে তার ছেলে, রাবণের ছেলে। প্রমীলা হচ্ছে মেঘনাদের ওয়াইফ। বিভীষণ হচ্ছে ভাই, তোমার রাবণের ভাই। শর্মা মানে বিভীষণের স্ত্রী। রাম লক্ষ্মণ সীতা। চিত্রাঙ্গদা মন্দোদরী ওদের ওয়াইফ রাবণের। তারপর হচ্ছে বারুণী। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম স্বর্গে কবি বীর রসে কাব্য রচনার কথা বললেও কাব্যে করুণ রস প্রাধান্য পেয়েছে। শোনো, ধরো বলা হলো মেঘনাদ বধ কোন রসের কাব্য? এটা আসবে না, কেন জানো? বীর রসের কাব্য। মেঘনাদ বধ কোন রসের? বীর রসের কাব্য। তাহলে কিন্তু
প্রশ্ন আসতে পারে কোনটা, যে মেঘনাদবধ কাব্যে কোন রস প্রাধান্য পেয়েছে, করুণ রস প্রাধান্য পেয়েছে, অথবা প্রকৃত পক্ষে মেঘনাদবধ কোন রসের কাব্য, প্রকৃত পক্ষে কোন রসের কাব্য, করুণ রসের কাব্য। মানে এটা বীর রস বলা হয়েছে, কবি নিজেও বলছে গাইব মা বীর রসে ভাসি, গাইব মা বীর রসে ভাসি। তাহলে কবি নিজেও বলেছেন যে বীর রসে ভেসে ভেসে তিনি এই গান গাইবেন, কিন্তু দেখা গেল যখন তুমি পড়বা তখন তোমার করুণ হাহাকার করে উঠবে, কিসের জন্য, তোমার রাবণের জন্য। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে করুণ রসটা প্রাধান্য পেয়েছে। ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। মেঘনাদের অন্য নাম হচ্ছে ইন্দ্রজিৎ অরিন্দম, ইন্দ্রজিৎ অরিন্দম, অরি মানে অরিকে দমন করে, অরি মানে শত্রু। তারপর আচ্ছা আসো, কাব্যটি ইংরেজিতে অনুবাদ করেন রাজনারায়ণ বসু, এটা একটু মনে রাখিও, ঠিক আছে? আবার বলতাম, শোনো, রাহা তারা রোফ, তুমি একটা ছোট্ট কাজ করবে, আমি যতই বলি না কেন তোমার মনে থাকবে না। তুমি যেটা করবা, মেঘনাদবধ কাব্যের অথবা রামায়ণের সংক্ষিপ্ত কাহিনী তুমি পড়ে নিবা সার্চ দিয়ে ইন্টারনেটে, ঠিক আছে? ইন্টারনেটে সার্চ দিয়ে ছোট্ট করে কাহিনী পড়ে রাখবা। এগুলো শিশুদের তোমার মহাভারত রামায়ণ এগুলো পাওয়া যায়। তারপর আসো, আচ্ছা এখানে কিছু না, এখানে হচ্ছে মহাকাব্যের বৈশিষ্ট্য দেওয়া আছে, যে মহাকাব্যে কী থাকবে, সেখানে স্বর্গ বিভাজন থাকবে, কমপক্ষে 8টি সর্বাধিক 30টি স্বর্গ থাকবে, অধ্যায় তোমার মিনিমাম 8টা ম্যাক্সিমাম 30টা পর্যন্ত থাকতে পারে, এরকম আরও অনেকগুলো। হ্যাঁ, তারপর আসো নাটক, আমরা কোথায় চলে আসছি, মেঘনাদবধ সরি মাইকেল মধুসূদনের নাটকে চলে আসছি। শর্মিষ্ঠা প্রথম সার্থক নাটক, খুব ইম্পর্ট্যান্ট, এখানে যা পড়াবো সবই সার্থক। মাইকেলের ক্ষেত্রে যাই পড়াবো সেটাই কি প্রথম সার্থক, চিন্তা করো। প্রথম সার্থক নাটক কৃষ্ণকুমারী, প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, ঠিক আছে? পদ্মাবতী প্রথম সার্থক কমেডি নাটক, প্রথম সার্থক কমেডি নাটক। এবং অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করেন কোথায়, পদ্মাবতী নাটকে। তাহলে এটা একটু মনে রাখো যে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করেন হচ্ছে পদ্মাবতী নাটকে, ঠিক আছে? আর মায়াকানন এটা হচ্ছে অসমাপ্ত ছিলেন, এটা পরবর্তীতে শেষ করেছিলেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। শর্মিষ্ঠা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, অলরেডি বলেছি। তিনি এটা 1858 সালে কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য নাটকটি রচনা করেন এবং তাদের অনুপ্রেরণা অর্থায়নে 1859 সালে প্রথম প্রকাশিত হয়। বুঝতে পেরেছ? উনি ওখানে যাই দেখে যে কি মানে এগুলো কি কি নাটক, মানে উনি তো অবাক হয়ে যায়, উনি চিন্তা করে দূর আমি নিজেই নাটক লিখে ফেলি। আচ্ছা, মহাভারতের দেবযানী যজাতি উপাখ্যান অবলম্বনে পাশ্চাত্য রীতিতে এটি রচিত, চরিত্র হচ্ছে যজাতি, দেবযানী, শর্মিষ্ঠা। এখন পর্যন্ত মাইকেলের নাটক বা এগুলো থেকে তোমার চরিত্র আসতে দেখা যায়নি, তারপর আমি দিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে মহাকবি কালিদাসকে তিনি উৎসর্গ করেছিলেন। পদ্মাবতী খেয়াল করো, পদ্মাবতী হচ্ছে সার্থক কমেডি। তাহলে শর্মিষ্ঠা হচ্ছে, খেয়াল করো, ও অমিত্রাক্ষর মানে হচ্ছে তোমার কি নাই, মিল নাই। আমরা এতদিন অন্য সালেহীন দ্বীপ, এই যে আমরা মিলিয়ে মিলিয়ে কবিতা পড়ি না, কিন্তু তুমি যখন অমিত্রাক্ষর কাব্যগুলো পড়বে তখন দেখবে এখানে কি নাই, চরণগুলোর মধ্যে মিল নাই। আচ্ছা, পদ্মাবতী দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি। তাহলে একটু আগে আমরা কি পড়লাম, প্রথম সার্থক নাটক পড়েছিলাম, যেটা শর্মিষ্ঠা ছিল, রাইট? তারপর আসো, এই নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্গে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। তাহলে প্রথম অমিত্রাক্ষর ছন্দ কোথায় প্রয়োগ করা হয়, পদ্মাবতী কি নাটকে, সিনেমা না, তোমরা তো আবার অনেকে দীপিকা সিনেমা ভাববা। তারপর আসো, সিনেমাটা আসলে কোত্থেকে রচিত হয়েছে বলো তো, ওটা কি? আচ্ছা, এটা তো পদ্মাবতী নাটক। এর আগে আমরা পদ্মাবতী কি পড়েছি বলো, পদ্মাবতী কি পড়েছি, কাব্য পড়েছি, ভেরি গুড। আচ্ছা, এটা গ্রিক পুরাণের অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে রচিত এবং গ্রিক পুরাণের দেবী জুনো, প্যালেস এবং ভেনাস এই নাটকে রূপায়িত হয়েছে সচি, মুরোজা এবং রতি নামে। তাহলে এখানে কি কি নাম পেলাম আমরা, সচি, মুরোজা এবং রতি নামে। আচ্ছা, আর হেলেন ও প্যারিস হয়েছেন হচ্ছে পদ্মাবতী ও ইন্দ্রনীল নামে। আচ্ছা, তারপর আসো কৃষ্ণকুমারী, এটা খেয়াল করো, এই নাটক থেকে আসতে পারে, একটা বিখ্যাত নাটক, এটা আমাদের অনার্সও পাঠ্য ছিল। মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি। তাহলে সার্থক কমেডি কি বলো, সার্থক কমেডি কি বলো, একটু আগে বললাম পদ্মাবতী, ভেরি গুড।
সার্থক ট্র্যাজেডি কি? কৃষ্ণকুমারী। ওকে, কৃষ্ণকুমারীর নিয়ে ঝামেলা লাগে। কৃষ্ণকুমারীর এই রাজা বলে আমি বিয়ে করব, এই রাজা বলে আমি বিয়ে করব, মাঝখানে কৃষ্ণকুমারী পড়ে যায় ঝামেলায়। এরপরে সে চিন্তা করে আমি মরেই যাই, আমার যদি হত্যা, কৃষ্ণকুমারী সকল সমস্যার মূল মনে করে তিনি তাকে হত্যা করার আদেশ দেন। কে? কৃষ্ণকুমারীর পিতা। কেন? কৃষ্ণকুমারীকে ধরো দুই রাজা যখন বিয়ে করতে চায়, এখন এই দুই রাজা যদি আক্রমণ করে, কৃষ্ণকুমারীর পিতা কে ছিলেন? তিনি রাজা মহারাজা ভীম সিংহ ছিলেন। উনি চিন্তা করছে আমার তো রাজ্য রক্ষা করার কোনো সামর্থ্য নেই, তার চাইতে আমি একটা কাজ করি, কৃষ্ণকুমারীকে হত্যার আদেশ দেন। বুঝতে পেরেছ? তো কৃষ্ণকুমারী হচ্ছে তোমার বংশের মর্যাদা রাখার জন্য বিষ পান করে আত্মহত্যা করে, যার কারণে কৃষ্ণকুমারী হচ্ছে তোমার সার্থক ট্র্যাজেডি। এবং এটা চরিত্র হচ্ছে কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী। প্রহসন সবাই একটু খেয়াল করো, বাংলা সাহিত্যের একটু সবাই খেয়াল করো। প্রহসন কী জিনিস? প্রহসন হচ্ছে নাটক, আমি তোমাদের বলি, কিন্তু ছোট নাটক। এখন এই যে ধরো সমাজে যে পরিমাণ তোমার বিভিন্ন ঝামেলা, হ্যাঁ, তারপরে তোমার এই যে বিভিন্ন অত্যাচার অনাচার, এগুলোরে তুমি যদি হাস্য আর ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তোমাদের সমাজের এই ত্রুটি বিচ্যুতিগুলো যদি তুমি তুলে ধরো নাটকের মাধ্যমে, তখন সেটা হচ্ছে প্রহসন। প্রহসন জিনিসটা অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, অনেকে হচ্ছে বুঝতে পারে না। বিষয়টা হচ্ছে তোমার এই যে, যেমন ধরো এখন বলে না যে প্রহসনের নির্বাচন, অনেকে হাসাহাসি করে, আমি বলি না, মানে অনেকে যেটা বলে। তবে এরকম আরও অনেক কিছু, শুধু যে এটাই যে খুনাখুনি হচ্ছে, রাস্তায় ধরো দুম করে এসে মেরে ফেলতেছে, গুম খুন হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যদি তোমার স্যাটায়ার করে লেখা হয়, সেটা হচ্ছে কি? প্রহসন। বুঝতে পেরেছ? তাহলে দেখো, প্রহসন নাটকের মতোই, তবে নাটকের চেয়ে ছোট। এতে হাস্য ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে সমাজের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হয়। এতে নাটকের মতো বিষয়বস্তু জটিলতা, গভীর জীবনবোধ, চরিত্রের সমগ্রতা থাকে না। প্রহসন হচ্ছে হাসির নাটক, হালকা চালের নাটক, মানে খোঁচাই আর কি, বুঝে নাই? খোঁচাই খোঁচাই লেখে। এখন আসো প্রহসন। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের রোদ। যত বইতে দেখছি সব বইতে হচ্ছে দুটোই 1860 সাল দেয়া। এখন অনেকে প্রশ্ন করে যে বাংলা সাহিত্যে প্রথম প্রহসন কোনটা? তো তোমার চরিতা বিধান, বাংলা একাডেমির চরিতা বিধান যেটা, সেটাতে মেবি বুড়ো শালিকের ঘাড়েরও আছে। তাহলে যদি সেটা থাকে তাহলে সেটাই দিবা। কিন্তু ম্যাক্সিমাম বইতে যখন সিরিয়ালি লেখা আছে সবগুলোতে একেই কি বলে সভ্যতা হচ্ছে আগে দেয়া। ঠিক আছে? তো অনেক আসলে এই প্রশ্নটা কখনো আসে নাই এবং আসবে আমার মনেও হয় না। দুটোই হচ্ছে তোমার 1860 সালে। ঠিক আছে? তাহলে তোমরা ওইটাই মনে রাখো, বুড়ো শালিকের ঘাড়েরওটা আগে দেয়া আছে। ঠিক আছে? তারপর বুড়ো শালিকের ঘাড়েরও, এটা তো বোঝাই যায়। তাহলে কার কথা বুঝে নাই? তোমার এই যে বিভিন্ন বয়স্ক চরিত্র যেগুলো তোমার অত্যাচারী থাকে, চরিত্রহীন থাকে, এরকম একজন চরিত্র হচ্ছে তোমার জমিদার ভক্তপ্রসাদ। ওনাকে নিয়েই তিনি মূলত লিখেছেন এবং প্রহসনটিতে নৈতিক বিষয়ই প্রাধান্য পেয়েছে। একেই কি বলে সভ্যতা, এটা হচ্ছে ইঙ্গবঙ্গীয় সম্প্রদায়ের ছবি আঁকা হয়েছে। এগুলো তোমরা নিজেরা দেখে নিবা। ঠিক আছে? এই প্রহসনের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নববাবু। মাইকেল মধুসূদন দত্ত তিনি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন, এটা মনে রাখবা। ওকে, 1861 সালে এ নেটিভ ছদ্মনামে। তাহলে ধরো টিমোথি পেন পোয়েম এছাড়াও যদি আসে মাইকেলের ছদ্মনাম কি, ধরো সেখানে টিমোথি পেন পোয়েম নাই, তাহলে কি থাকবে বলো তো? তাহলে থাকবে এ নেটিভ। ওকে, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্তের কবিতার পংক্তি, লঙ্কার পঙ্কজ শিরবি গেল অস্তাচলে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এগুলো তোমরা নিজেরা দেখে নিবা, এগুলো থেকে আসতে পারে। কেন বলি? মাইকেল থেকে তোমার কাব্য থেকে প্রশ্ন থাকে, নাটক থেকে প্রশ্ন থাকে, হ্যাঁ, পংক্তি থেকে একটা প্রশ্ন থাকতে পারে সামনে। ঠিক আছে? থ্যাংক ইউ।